Thank you and welcome all. মাধ্যমিক পরীক্ষা 2024 অঙ্কের যে সাজেশন দেওয়া হয়েছিল সেই অঙ্কের সাজেশনের সমাধানের প্রথম অংশ অঙ্কগুলি সমাধান করেছে মাহবুব আলম, ইটাহার এনটিপিকে হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক, আমার ছোট ভাই। তারই হ্যান্ডরাইটিং রয়েছে। ধন্যবাদ জানাই মাহবুব আলমকে। প্রথমে রয়েছে অঙ্ক বইয়ের যে পেজ 11 WBBSE সেই গণিত বইয়ের 11 নম্বর পেজে যে সমাধানটি রয়েছে, তো সেই ইম্পর্ট্যান্ট সাজেশনের অঙ্কগুলির সমাধান এখানে করা আছে। 2-এর 10 নম্বর এই যে সমাধানটি রয়েছে, x এর মান নির্ণয় করতে হবে, যেখানে x not equals to 0 or -1। তো সমীকরণটি লেখা হয়েছে প্রথমে, তারপরে এখানে লসাগু করা হয়েছে। এখানে হরে আছে x + 1, এখানে x, দুটোর লসাগু তাদের গুণফল। এক্ষেত্রে লসাগু করতে গেলে কোনাকুনি গুণ করে দিলেই উপরের মানটা পাওয়া যায়। x আর x মিলে x² গুণ করে x + 1 ইন্টু x + 1, x + 1 এর হোল স্কোয়ার, ডান দিকে যা ছিল তাই। এবার x² x + 1 হোল স্কোয়ার, এটাকে ভাঙানো হয়েছে a + b হোল স্কোয়ারের সূত্রের মতো, x² + 2x + 1, নিচে গুণ করে দেওয়া হয়েছে জাস্ট x² + x হচ্ছে। এবার উপরে x² + x² বলতে 2x², আর যা ছিল তাই। পরের লাইনে বজ্র গুণন করা হয়েছে, 25 দিয়ে নিচের দুটোকে গুণ করা হয়েছে, তাহলে 25 ইন্টু x² 25x² প্লাস 25 ইন্টু x 25x, আর এদিকে 12 দিয়ে গুণ করা হয়েছে, 12 2 × 24 x², 12 2 24x, 12 1 12। এবার সবাইকে বাম দিকে টানা হয়েছে, তাই চিহ্ন পরিবর্তন হয়েছে, 24x² -24x² প্লাস 24 একটা -24x প্লাস 12টা -12, এরকম হয়ে গেছে। তারপরে এখানে হিসাব করা হয়েছে 25x² -24x² দ্যাট ইজ x², 25x থেকে 24x গেলে প্লাস x বাঁচলো, আর এদিকে -12। এবার এই দ্বিঘাত সমীকরণকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। x² 12 বলতে 12কে যদি ভাঙাই 4 3 12, আর 4-এর 3-এর বিয়োগফল হচ্ছে 1। বাম দিকে যা ছিল তাই, ডান দিকে যা ছিল তাই, মাঝেরটাকে এমন বুদ্ধি করে ভাঙাতে হবে 12 বলতে 4 3 12, আর 4 আর 3-এর বিয়োগফল এখানে 1 পাওয়া যাবে, তাই মাঝখানে আছে 1x, সেই 1xকে লিখছি 4 - 3 দ্যাট ইজ 1x। 6 দুগুণেও 12 হয়, কিন্তু 6 2-এর বিয়োগফল তো আর 1 হচ্ছে না, তাই 4 3 12, তার বিয়োগফল হচ্ছে 1, তাই 4 - 3x করতে হবে। এক্সকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে গুণ আকারে। এবার এই দুটো থেকে কমন নেওয়া হয়েছে, এই দুটো থেকে x কমন নেওয়া হলো, তাহলে x + 4। এই দুটো থেকে -3 কমন নেওয়া হলো, তাহলে x + 4। এবার টোটালটা থেকে x + 4 কমন নেওয়া হয়েছে, তাহলে এখান থেকে x + 4 চলে গেল, x বাঁচলো, এখান থেকে x + 4 চলে গেল, তাহলে -3টা বাঁচলো, তাহলে x + 4 × x - 3 = 0। এখান থেকে হয় এটার মান 0, না এটার মান 0। দুটো রাশির গুণফল 0, তার মানে একটা মান তো 0 হবেই, তাই এটা হয় নয় করতে হয় হয়তোবা। x + 4 = 0 হলে x = -4 একটা সমাধান, নতুবা x - 3 = 0, তাহলে x = 3, তাহলে x এর মান হয় -4 অথবা 3। নির্ণয় সমাধানে x = -4 এবং 3। তো এইভাবে সমাধান করতে হবে। ইম্পর্টেন্ট রয়েছিল সমাধানটি। নেক্সট, এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে x not equals to 0 or x not equals to minus of a plus b। কারণ x এর মান যদি -a + b হয়, নিচে 0 হয়ে যায়, নিচে 0 করা যায় না। ডিনোমিনেটরে এখানে 1/x আছে, 1/x, x এর মান 0 হতে পারে না, অর্থাৎ হরের জায়গাতে 0 হতে পারে না, সেটা এখানে উল্লেখ করা আছে। সমীকরণটি লেখা হয়েছে, দেখতে পাচ্ছ x এর মান নির্ণয় করতে হবে। তো 1/x যেটা আছে ওটাকে বাম দিকে নিয়ে যাওয়া হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে,
বাম দিকে নিয়ে যাওয়ার পরে আবার লসাগু করতে হয়েছে হরের, এটা আর এটা লসাগু কী হবে, এটা ইন্টু এটা, তাহলে এই দুটো লসাগু হচ্ছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। উপরে কী বসবে, জাস্ট কোণাকোণি গুণ, এক্স ইন্টু ওয়ান, তার মানে এক্সই হয়, ওয়ানের সঙ্গে যা গুণ করি তাই হয়, আর এটার সঙ্গে ওয়ান গুণ করলে এটাই হবে। এই যে মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন আছে, ডান দিকেও তাই, এ আর বি লসাগু এ বি, কোণাকোণি গুণ, বি এককে বি, এ এককে এ, যেহেতু গুণফলটা লসাগু হচ্ছে তাই কোণাকোণি গুণ করলেই চলে। এবার এখান থেকে মাইনাস দিয়ে ভিতরে সবাইকে গুণ করলে প্লাস এটা মাইনাস এ, প্লাস বিটা মাইনাস বি, প্লাস এক্সটা মাইনাস এক্স হয়ে যায়, যেহেতু বাইরে মাইনাস ছিল, ব্র্যাকেট ওপেন করা হলো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে মাইনাস এ মাইনাস বি, আর নিচে এক্স দিয়ে সবাইকে গুণ করে দেওয়া হয়েছে, এটা আসছে, মাইনাস কমন নিলাম, তো মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে এ প্লাস বিতে কনভার্ট হলো, এখানেও বি প্লাস একে সাজিয়ে নেওয়া হলো এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে, লবে দুদিক থেকে কেটে গেল, তাহলে এখানে এক্স স্কোয়ার সাজিয়ে নেওয়া হয়েছে প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজিক্যাল টু এ বি, এদিকে মাইনাস ওয়ান, এদিকে প্লাস ওয়ান, কেটে গেল বলতে ওয়ান ওয়ান থাকলো। এবার যদি আমরা কোণাকোণি গুণ করি, বজ্রগুণন করি, তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণ করলাম তো এই লাইনটাই আসলো, আবার এ বির সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলাম, তো এ বির সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এ বি হলো। এবার এ বিটাকে এইদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই দুটো থেকে এক্স কমন নিলাম, এখানকার এক্স বাইরে কমন আসলো, তো এক্স বাঁচলো, এখান থেকে এ বাঁচলো, আবার এখান থেকে বি কমন নিলাম, কমন নেওয়া মানে বি দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে এক্স বাঁচলো, এখান থেকে এ বাঁচলো। এবার এই টোটালটা থেকে কমন নেব, দেখো ব্র্যাকেটের মধ্যে যা আছে দুটো মিলে গেছে, তো এক্স প্লাস এ আবার কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে এক্স প্লাস এ কমনে চলে গেল, তো এক্স পড়ে থাকলো, এখান থেকে এক্স প্লাস এ কমনে চলে গেছে, তো এখান থেকে কে পড়ে থাকলো ব্র্যাকেটের ভিতরে বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু জিরো। দুটো রাশির গুণফল জিরো যদি হয় তাহলে আইদার এটার মান জিরো অথবা এটার মান জিরো, অথবা দুটোর মানও জিরো হতে পারে, অসুবিধা নেই। তো এটার মান যদি জিরো হয় তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস এ, এটার মান যদি জিরো হয় তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস বি, তাহলে সমাধান কি, এক্সের মান মাইনাস এ মাইনাস বি। নেক্সট এটাও সমাধান করতে হবে, সমীকরণটা লেখা হয়েছে, লেখার পরে একই রূপে এই যেটা আছে উপরে ওয়ানকে এমনভাবে সাজানো হবে এই দুটোর সাহায্যে যাতে ওয়ান আছে ওয়ানই হয়, দেখতে আলাদা, চেহারায় আলাদা, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, নিচের দুটো রাশিকেই মাইনাস দিয়ে লেখা হয়েছে, এখানে বা দেওয়া হয়েছে, তার মানে উপরে যা আছে নিচে তাই, চেহারা শুধু আলাদা, 4 লেখা মানে যা, আর 3 + 1 লেখা মানে তাই, এটা দেখতে আলাদা এটা দেখতে আলাদা কিন্তু মানে সমান, ঠিক সেরকম দেখতে আলাদা কিন্তু মানে সমান, ওয়ান আছে উপরে, এখানে হিসাব করলে এটা ওয়ানই হবে, এদের সমন্বয় তৈরি করা হয়েছে। কীভাবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, তো মাইনাসটা যদি ভিতরে ঢুকে যায় ব্র্যাকেট খুললে, তো মাইনাস এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, ওই যে 1, তো এরকম করে সাজাতে হবে। এখানেও তাই, এক্স মাইনাস টু উপরে মাইনাস এক্স মাইনাস থ্রি, নিচে যা ছিল সেটা দিয়েই বানানো হয়েছে এমন বুদ্ধি করে যাতে 1 হয়, এখানেও তাই করা হয়েছে। এবার এটা এই দুটো মাঝখানে মাইনাস আছে, এটাকে ভেঙে দেওয়া যায়, অর্থাৎ এ প্লাস বি বাই সি যদি থাকে এটাকে এ বাই সি প্লাস বি বাই সি করে দেওয়া যায়, তো উপরেরটাকে আলাদা করে দেওয়া যায়, তো এক্স মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, আবার এখানে মাইনাস অফ এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, তাহলে যখন এটার নিচে যখন এই দুটো লিখবো, এটার নিচে যখন এই দুটোকে লিখবো তখন এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, 1/x-2 বাঁচবে। বোঝা গেল কি বলতে যাচ্ছি? যদি একটা উদাহরণ দিই, এক্স মাইনাস ওয়ান তার নিচে এটা মাইনাস এক্স মাইনাস টু তার নিচেও এটা, এই টোটালটাকে যদি আমি ভাঙাই, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, এই যে ইন্টু আছে, এটা কার নিচে আছে? এর নিচেও আছে, এর নিচেও আছে,
তাই নিচের দুটোকে আলাদা করে দেওয়া যায়, এর নিচেও নিচের দুটা, তারপরে মাইনাস এক্স মাইনাস টু, তার নিচেও এই দুটা। তাই যদি করি এক্স মাইনাস ওয়ান, তার নিচে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, দেখো উপরে এক্স মাইনাস ওয়ান নিচের এক্স মাইনাস কেটে গেল, তাহলে উপরে ওয়ান বাঁচলো, নিচে এক্স মাইনাস টু, ওই যে উপরে ওয়ান নিচে এক্স মাইনাস টু। আবার এটার নিচে যখন নিচের দুটো লিখবো, এটা কেটে যাবে, ওয়ান আপন এক্স মাইনাস ওয়ান হবে। ঠিক সেরকম এটাকে ভাঙলে দুটো টুকরা পাই, এটাকে ভাঙলেও এই দুটো টুকরো পাবো। এক্স মাইনাস টু কেটে যাবে, ওয়ান আপন এক্স মাইনাস থ্রি আসবে, মাইনাস এক্স মাইনাস থ্রি কেটে যাবে, ওয়ান আপন এক্স মাইনাস টু বাজবে, উপরে ওয়ান ওয়ান বাজবে, নিচে একটা কাটা করে বাজবে, করলে এরকম জিনিসটা আসছে ইজিক্যাল টু ওয়ান আপন সিক্স। এবার দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে গেল, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাসে আছে, এটাই আবার ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাসে আছে। তো সেম পদ প্লাসে মাইনাসে থাকলে তারা কেটে যায়, জিরো হয়ে যায়। তাহলে মোটের উপর বাঁচলো কে, জাস্ট দুইটা পদ, এটা আর এটা। এবার এই দুটাকে লেখা হলো, বাকিগুলো কেটে গেছে। নিচের দুটার লসাগু করা হলো, তাদের গুণফল। উপরে কি আছে, ওয়ান ওয়ান আছে, কোনাকুনি গুণ করে উপরের লাইনটা তৈরি করতে হবে। এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান, মাইনাস এক্স মাইনাস ফোর ইন্টু ওয়ান, যেহেতু মাইনাস আছে সামনে তাই এটার সঙ্গে এটা গুণ করার সময় চিহ্নগুলো পাল্টাই দিতে হবে। এক্স মাইনাস ফোর, একে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স প্লাস ফোর, এক্সের আগে মাইনাস হয়ে যাবে, ফোরের আগে মাইনাস ছিল, ওটা প্লাস ফোর হয়ে যাবে, মাইনাস ফোরটা হয়ে যাবে প্লাস ফোর, কেন এই মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি কোনাকুনি। এবার প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, চার থেকে এক বাদ, তার তিন বাঁচলো উপরে, নিচে যা ছিল তাই, ও গুণ করে দেওয়া হয়েছে এখানে, এক্স আর এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, এক্স অফ মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এক্স, মাইনাস মাইনাসে প্লাস, চার এককে চার, এটা ওয়ান আপন সিক্স। এবার বজ্রগুণ করা হচ্ছে কিভাবে, ওয়ানের সঙ্গে এটা যদি গুণ করি তাহলে এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স, এখানে একটা এক্স মাইনাস আছে, এখানে চারটে এক্স মাইনাস আছে, মোট পাঁচটা এক্স মাইনাস হলো, তো মাইনাস ফাইভ এক্স। নিচেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, এই রাশিটাকে ওয়ানের সঙ্গে বজ্রগুণন করলে ওই রাশিটাই হয়, ওয়ানের সঙ্গে যা গুণ করি তাই হয়, পৃথিবী ইন্টু ওয়ান, দ্যাট মিনস পৃথিবী, তিন একে তিন, চার একে চার, ঠিক সেরকম এটা ইন্টু ওয়ান মানে এটাই হলো। আর ছয় তিনে 18, এবার 18টাকে এই পাশে যদি নিয়ে আসি তাহলে 18টা মাইনাস 18 হচ্ছে, আর আগে থেকে ছিল প্লাস চার, তাহলে প্লাস চার আর মাইনাস 18 মানে মাইনাস 14, বিপরীত চিহ্ন হচ্ছে, এটাকে এক লাইন স্টেপ জাম্প করা হয়েছে। 18টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 18 আর প্লাস চার, তাহলে মাইনাস 14 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা হচ্ছে, 14 মানে 7 2 14, আর 7 আর 2 এর বিয়োগফল 5, তাই 5-এর পরিবর্তে লিখলাম 7 মাইনাস 2। উপরের লাইনে যা আছে নিচের লাইন দেখতে আলাদা, কিন্তু একই জিনিস, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার আছে, মাইনাস ছিল মাইনাস আছে, 5 ছিল 5ই আছে, 7 মাইনাস 2 কেন লিখলাম 7 মাইনাস 2, 7 2 14, বাইরে 5-এর পাশে এক্স ছিল, এই যে 5-এর পাশে এক্স আছে, মাইনাস 14 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার, এবার এক্সটাকে ভিতরে গুণ করে দিলাম, মাইনাস 7x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 7, 2 কমন নিলাম এখান থেকে, এক্স মাইনাস 7, এবার এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এক্স মাইনাস 7, এখানে হচ্ছে এক্স মাইনাস 7, এটাই মিডল টার্মের সুবিধা। এক্স মাইনাস 7কে আরও একবার কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে শুধু এক্সটা পড়ে থাকলো, যেটা কমন আসেনি, এক্স মাইনাস 7 কমন চলে গেছে, তো এখান থেকে 2 পড়ে থাকলো, প্লাস 2 ইকুয়াল টু 0, আবার এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে হয় নতুবা করবো, এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 7, আর এটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু মাইনাস 2, তাহলে এক্সের মান 7ও হতে পারে, এক্সের মান মাইনাস 2 হতে পারে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 7 মাইনাস 2। এটাও সমাধান রয়েছে, যা ছিল তাই লেখা হয়েছে। মনে রাখবে ডান দিকে আছে 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, 2c ওটাকে আমি টুকরা খণ্ডন করা হয়েছে, c ডিভাইডেড বাই এক্স মাইনাস সি, দুটা c ছিল কিনা, একটা c ডিভাইড বাই এক্স মাইনাস সি প্লাস আরও একটা c ডিভাইড বাই এক্স মাইনাস সি, 2cটাকে দুটা টুকরা করা হয়েছে, একটা একটা করে c করা হয়েছে। এবার একটাকে এ পাশে টানবো,
এদিককার একটাকে ওপাশে নিয়ে যাব। তো যা ছিল 2c-টাকে এরকম করার পরে এটাকে এদিকে নিয়ে আসা হয়েছে, বিটাকে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে, গিয়ে আবার নিচের দুটাকে লসাগু করা হয়েছে ইন্টু করে, কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে যেমনটা আগে বললাম, এখানেও তাই কোনাকুনি গুণ করা হয়েছে। কোনাকুনি গুণ করার পরে a ইন্টু এক্স মাইনাস সি, ব্র্যাকেট খুলে দিলে এ এক্স মাইনাস এসি, এটা মাইনাস সি এক্স প্লাস এসি মাইনাস এসি কেটে যাচ্ছে, অনুরূপে এদিকে করলে প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে। নেক্সট টাইমে এক্স কমন নিলে এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ, এখানে এক্স কমন নিলে সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। নিচে কি হলো, এই যে এদিকে এক্স মাইনাস সি আছে দুই দিকে হর থেকে এক্স মাইনাস সিগুলো কেটে দেওয়া হলো। এরকম কাটা যায়, অথবা এটাকে উপরে নিয়ে গেলে উপর নিচে কাটা যায়, একই মানে দাঁড়ায়। যাই হোক, নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়, আর একদিকে থাকলে উপর নিচেই শুধু কাটা যায়। তো এক্স মাইনাস সি কেটে গেল, এবং সেই উদ্দেশ্যেই এই 2c-কে 2 টুকরা করা, এক টুকরা এপাশে নিয়ে আসা, এক টুকরাকে ওপাশে রেখে দেওয়া, তাহলে এরকম কাটা যাবে। এবার এখানে আসার পরে এই টার্মটাকে ওই পারে নিয়ে আসা হলো, এখানে মনে মনে প্লাস ছিল, এরপরে নিয়ে আসলাম মাইনাস হলো, নিয়ে আসার পরে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে ইন্টু আকারে, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে থাকলো এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এখানে সি মাইনাস বি ইউটু এক্স মাইনাস বি, এখানে গুণ চিহ্ন আছে, এই যে বড় পদটা রয়েছে, বড় রাশিটা রয়েছে, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে এক্সের মান 0 হলেও এটা 0 হয়। তাই প্রথমে বলবো হয় এক্স ইজুকাল টু 0, না হয় এক্সের সঙ্গে যেটা গুণ রয়েছে এটা ইজুকাল টু 0। তো এক্স ইজুকাল টু 0, এটা একটা এক্সের সমাধান বেরিয়ে গেল, আর এটা ইজুকাল টু 0, এখান থেকে এক্সের মান কী হতে পারে সেটা আরেকটা বার করতে হবে, আরেকটু পরিশ্রম রয়েছে। তো হয় এক্স ইজুকাল টু 0, না হয় এটা ইজুকাল টু 0। তো এটা ইজুকাল টু যদি 0 হয়, তাহলে এটা লিখেছি ইজুকাল টু 0, মাইনাস টার্মটাকে উপরে নিয়ে গেলাম, প্লাস টার্ম হয়ে গেল, বজ্রগ্রহণ করা হচ্ছে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। এবার গুণ করা হয়েছে, এটা গুণ করানোর পরে কি করা হয়েছে, গুণ করার পরে সমস্ত এক্স সমন্বিত রাশিগুলোকে বাম দিকে রাখা হয়েছে, আর যাদের মধ্যে এক্স নেই, যেমন এ বি, বিসি, এসি, এবি সব ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে ডান দিকে এবি হচ্ছে 2ab, আর মাইনাস বিসি মাইনাস সিএ, আর বাম দিকে এক্সগুলো যখন নিয়ে আসা হলো দেখা যাচ্ছে মাইনাস সিএক্স মানে মাইনাস 2cx। তো বাম দিকে এক্সগুলা সমস্ত এক্স সমন্বিত রাশি থেকে এক্স কমন নেওয়া হলো, তাহলে এ প্লাস বি মাইনাস 2c, ডান দিকে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ, এক্স এখানে গুণ আকারে আছে, তাই এই রাশিটাকে ওপাশে যদি পাঠিয়ে দিই, যে এক্সের সঙ্গে গুণ ছিল সমান চিহ্নের উপরে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল, তাহলে এক্সকে আমি সিঙ্গেল করে নিলাম। সমাধান মানে হচ্ছে এক্সের শুদ্ধ মানটা বার করা, পিওর এক্সের মানটা বার করা। এক্স সমন্বিত আদার্স অক্ষরগুলোকে সব আস্তে আস্তে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0, যেখান থেকে পেয়েছি এক্স আইদার x0 আর এক্সের মান হবে এটা। এরপরে 13 নম্বর পেজ, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। 2 অঙ্কের সংখ্যা রয়েছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্কটা 3 কম হবে, তাহলে মনে করলাম যে এককের ঘরের অঙ্ক হচ্ছে x, তাহলে দশকেরটা 3 কম হবে, তো x মাইনাস 3। এককের ঘরের অঙ্ক ধরি x, তাহলে দশকের ঘরের অঙ্ক তার থেকে 3 কম, x এর থেকে 3 কমলাম, মাইনাস হলো। তাহলে সংখ্যাটা কি মনে রাখতে হবে, দশকের ঘরের সংখ্যা যা থাকবে সংখ্যাটা বানাতে গেলে, দশকের ঘরের অঙ্ক যত, সংখ্যাটি বানাতে গেলে দশকের ঘরের অঙ্ক এটা, তাই এর সঙ্গে 10 গুণ করতে হবে। এককের ঘরের অঙ্ক যত, তার সঙ্গে এককের ঘরে 1 গুণ করতে হবে, আর সবাইকে যোগ করে দেব, সংখ্যাটা তৈরি হবে। যদি বলি আমি আমার ছোটবেলায় পড়তাম না 3 10 1 31, এই যে 31, এটা কীভাবে তৈরি হয়েছে, একক দশক 3 10, 3 ইন্টু 10 প্লাস 1, হিসাব করে দেখো 31, সেজন্য বলা হয় 3 10 1 31।
তো ঠিক সেরকম দশকের ঘরে 3 আছে তাই 10 দিয়ে গুণ করলাম, এককের ঘরে 1 আছে তাই 1 দিয়ে গুণ করলাম 31 হলো। ঠিক সেরকম এখানে দশকের ঘরে এটা আছে, এর সঙ্গে 10 গুণ, এককের ঘরে x আছে সেজন্য 1 গুণ x এর সঙ্গে, তাহলে এটা হচ্ছে সংখ্যাটা। আর এগুলো হচ্ছে অঙ্ক, এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক। প্রশ্নটাতে কি বলেছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে অঙ্ক দুটার গুণফল, এই দুটার গুণফল বিয়োগ করলে, এই যে গুণফলটা বিয়োগ করা হয়েছে, প্রশ্নে যা বলবে সেগুলো শুধু অক্ষর অক্ষরে মেনে চলবো, তাহলে সমাধানটা হয়ে যাবে। অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফলটা 15 হবে, বিয়োগ করেছি, সংখ্যাটা থেকে অঙ্ক দুটার গুণফল বিয়োগ করেছি, 15 হবে বলেছে তো 15 হলো, প্রশ্নে যা বলেছে প্রশ্ন অনুসারে তাই লিখলাম। এবার এদিকে গুণ করা হয়েছে, এদিকে গুণ করা হয়েছে, ইজুকাল টু 15, একদিকে টানা হয়েছে, ইজুকাল টু 0 করা হয়েছে, 0 করে এখানে দ্বিঘাত সমীকরণ করতে হবে। দেখতে পাচ্ছ 45 আছে, এটা যদি 45 হয়, মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, আগে মাইনাস দিয়ে গুণ করে এই বাম দিকেও মাইনাস দিয়ে গুণ করা হলো, ডান দিকেও মাইনাস দিয়ে গুণ করা হলো, ডান দিকে মাইনাস দিয়ে গুণ করলে 0 তো 0ই থাকে, বাম দিকে মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, সবাইকে চিহ্নগুলো পাল্টে গেছে, মাইনাসটা প্লাস হয়েছে, প্লাসটা মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়েছে। এবার এখানে আছে 14, 9 পাচ্ছে 45, 45কে যদি আমি ভাঙাই উৎপাদকে, 9 পাচ্ছে 45 আর 9 আর 5-এর সমষ্টি হচ্ছে 14, সেই জন্য এই লাইনটাকে রূপ পাল্টে দেওয়া হবে, x স্কোয়ার মাইনাস 9 প্লাস 5x প্লাস 45 ইজুকাল টু 0। এক্স স্কোয়ার ছিল, আছে, মাইনাস ছিল, আছে, 14 ছিল, 14ই আছে, এক্স ছিল, এক্স আছে, 45 ছিল, 45 আছে, তাই জন্য অথবা লেখা হয়েছে। এবার এক্সের সঙ্গে এটা গুণ করবো ইন্ডিভিজুয়ালি আলাদা করে, মাইনাস 9x মাইনাস 5x করার পরে এই দুটা থেকে x কমন নিলাম, এটা হলো, এই দুটা থেকে 5 কমন নিলাম, এটা হলো। এবার এই টার্মে দেখো ব্র্যাকেটের ভিতরে আছে x মাইনাস 9, এই টার্মে আছে ব্র্যাকেটের ভিতরে x মাইনাস 9, সেই x মাইনাস 9কে আবার কমন নেওয়া হলো, এখান থেকে x থাকলো, এখান থেকে মাইনাস 5 থাকলো, x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইজুকাল টু 0, তাহলে x মাইনাস 9 ইজুকাল টু 0 হয়, তাহলে x এর মান 9 বার হয়। আর যদি x মাইনাস 5 ইজুকাল টু 0 হয় তাহলে x এর মান 5 বার হয়। তো x এর মান 9 হতে পারে বা x এর মান 5 হতে পারে। আমাদের বলছে এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাহলে এককের ঘরে 9 হতে পারে অথবা 5 হতে পারে। তো এককের ঘরে যদি 9 হয় তো দশকের ঘরে কি হবে, তার থেকে 3 কম, তাহলে 6, বা এককের ঘরে যদি 5 হয় তাহলে দশকের ঘরে কি হবে, তার থেকে 3 কম মানে 2। দেখো এই সংখ্যাটা থেকে এদের গুণফল 6 9 54 যদি বিয়োগ করি 15 আসতে হয়। এটা হচ্ছে সংখ্যা যদি হয় 5 2 10, এদের গুণফলকে যদি বিয়োগ করি তাহলে 15 হয়। দেখো দুইটাই শর্ত মানছে, তাই 69 হতে পারে সংখ্যাটা, 25ও হতে পারে, তাই এককের ঘরে 9ও হতে পারে, এককের ঘরে 5ও হতে পারে, সে 9 এবং 5এই উত্তর আসছে। নেক্সট 8 নম্বর কি আছে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। একসঙ্গে কাজ করছে, কাজটা 4 দিনে সম্পন্ন হচ্ছে, আর আলাদা করে যদি করে পর্ণার যা সময় লাগবে একা করতে গেলে পীযূষের 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা কত দিনে একাকী কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করি। তো মনে করলাম পর্ণা পুরো কাজটা একাই x দিনে করতে পারে, তাহলে পীযূষ 6 দিন বেশি লাগবে, তো ও x দিনে করলে x প্লাস 6 দিনে করবে, তাহলে x দিনে কাজ করে পর্ণা, তাহলে 1 দিনে কাজ করে 1-এর x অংশ, x দিনে করে পুরো কাজ মানে 1 অংশ, x দিনে পর্ণা করে 1 অংশ, তাই 1 দিনে করে 1/x অংশ। পীযূষ x প্লাস 6 দিনে করে 1 অংশ, তাই 1 দিনে করে 1/x প্লাস 6 অংশ। এখানে যা থাকবে এটাকে অনন্য করে দিতে হবে, 1/x 1/x প্লাস 6 দিনে। একত্রে 1 দিনে পর্ণা ও পীযূষ কাজ করে, এবার পর্ণা 1 দিনে করে এত অংশ কাজ, পীযূষ 1 দিনে করে এত অংশ কাজ, দুজনে মিলে যদি কাজ করে তাহলে ওই 1 দিনেই মোট কাজ হবে কতটা, এটা যোগ করতে হবে, এদিক কিন্তু যোগ করতে হবে না। ও 1 দিনে এতটা কাজ করে, এ 1 দিনে এতটা কাজ করে, 1 দিনে দুজনে শুরু করলো, তাহলে দুটো সমষ্টি পরিমাণ কাজ সম্পন্ন হবে, তাই দুটোকে যোগ করা হচ্ছে 1 দিনে কাজ, তাহলে এতটা হচ্ছে।
তাহলে 4 দিনে কতটা কাজ হবে? বলে 4 দিনে পুরো কাজটা মিলিতভাবে তারা শেষ করতে পারে। তাহলে একদিনে মিলিতভাবে যদি এত অংশ কাজ সম্পন্ন করতে পারে তারা, তাহলে 4 দিনে কতটা কাজ করতে পারবে? এর থেকে 4 গুণ, এর 4 গুণ, তাই 4 দিয়ে গুণ করা হয়েছে। 4 দিনে তাহলে এতটা কাজ করতে পারবে, আমাদের অঙ্কের হিসাব বলছে। আর প্রশ্নে বলছে 4 দিনে তারা মিলিতভাবে সম্পূর্ণ কাজ শেষ করে। তাহলে 4 দিনে তারা মিলিতভাবে এত অংশ কাজ করে, এটাই সম্পূর্ণ কাজ। সম্পূর্ণ কাজ মানে পুরো 1 অংশ, তাই এটা ইকুয়াল টু 1 অংশ শর্তানুসারে। 4টা উপরে গেল, 4টা ভাগ হয়ে গেল। এটাকে লসাগু করা হলো, কোনাকুনি গুণ করা হলো। এখানে আসবে কোনাকুনি গুণ করলে x + 6, এদিকে কোনাকুনি গুণ করলে আসবে x, 2x + 6, নিচে গুণ করা হয়েছে x² + 6x = 1/4। বজ্রগুণন করে একদিকে টানা হয়েছে, x² + 6x, এদিকে 8x + 24, এদিকে চলে আসলো, তো -8x - 24 = 0। x² 6x - 8x, বিপরীত চিহ্ন আছে, বিয়োগ করা হয়েছে, বড়টার চিহ্ন বসছে, তাই -2x আসছে, -24। 24কে দেখো 6 4 24, আর 6 আর 4 বিয়োগফল 2। 24কে যদি ভাঙাই 6 × 4, তাহলে 24 হয়। আর সেই 6 এবং 4 যে ভাঙালাম তাদের বিয়োগফল 2 হয়, তাই 2 এর পরিবর্তে 6 - 4 লেখা হয়েছে। করে এক্সকে ভিতরে গুণ করা হয়েছে, এক্সকে কমন নেওয়া হয়েছে, আরেকবার ব্র্যাকেটেরটা কমন নেওয়া হয়েছে, তাহলে x - 6 × x + 4 = 0। এবার হয় এই অংশটা 0, না হয় এই অংশটা 0। দুটো রাশির গুণফল 0 মানে একজন তো অবশ্যই 0, তাই এটা যদি 0 হয় x = 6, এটা যদি 0 হয় তাহলে x = -4। x বলতে পড়া পুরো কাজটা করে x দিনে, x দিনে কাজটা করছে, তো দিন তো মাইনাস হতে পারে না, তাই মাইনাসটা অসম্ভব, তাই x = 6 দিনে পড়া কাজটি সম্পন্ন করবে। পড়া কদিনে কাজটা সম্পন্ন করে সেটাই ছিল অঙ্কে, সেটাকে x ধরে নিয়েছিলাম, x এর মান বার করলাম 6 দিন, তাহলে সেটা হচ্ছে 6 দিন। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করি। স্রোতের বেগ বার করতে হবে, তো ধরে নিলাম স্রোতের বেগ x কিমি। তো স্রোতের অনুকূলে মানে কি? অনুকূল বলতে স্রোত হেল্প করছে, স্রোত যেদিকে নৌকা সেদিকে যাচ্ছে, তাই স্রোতের অনুকূলে আপেক্ষিক গতিবেগ কত হবে নৌকার? নৌকার বেগ প্লাস নৌকার যে স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ যোগ করতে হয়। আর প্রতিকূলে মানে কি? স্রোতের বিরুদ্ধে যেতে হচ্ছে, স্রোত তাকে বাধা দিচ্ছে, বেগ কমাই দিচ্ছে, তাই স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত দাঁড়াবে? মাইনাস করে নিতে হবে 8 - x। এক্সটা হচ্ছে স্রোতের বেগ, অনুকূলে গেলে স্রোতের দিকে গেলে সে সাহায্য করে, তাই যোগ হয়, আর প্রতিকূলে গেলে স্রোতের বিরুদ্ধে যেতে হয়, স্রোত বাধা দেয়, তাই বিয়োগ হয়। তাহলে অনুকূলে নৌকার বেগ 8 + x, তাহলে 15 কিমি যেতে কতটা সময় লাগবে? 15/8 + x। প্রতিকূলে যেতে সময় কতটা লাগবে? দূরত্ব প্রতিকূলে 22 কিমি, তো 22 কিমি যেতে সময় লাগবে কতটা? দূরত্ব বাই গতিবেগ সমান সময়, তো দূরত্ব হচ্ছে 22 কিমি, গতিবেগ কত প্রতিকূলে? প্রতিকূলে গতিবেগ 8 - x, তো গতিবেগ দিয়ে ভাগ করলাম, দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, তো প্রতিকূলে যেতে সময় লাগছে এতটা, আর অনুকূলে যেতে সময় লাগছে এতটা, দূরত্ব বাই গতিবেগ। বলছি দুটোকে যোগ করলে কত হবে? 5 ঘন্টায়। এই যে বলছে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি। 5 ঘন্টাতেই স্রোতের অনুকূলে 15 কিমি আর স্রোতের প্রতিকূলে 22 কিমি। এই 15 কিমি 22 কিমি যেতে 5 ঘন্টা লাগে, তার মধ্যে 15 কিমি যেতে লাগে এত ঘন্টা, 22 কিমি যেতে লাগে এত ঘন্টা। দুটাকে যোগ করলে কি হবে? প্রশ্ন বলছে 5 ঘন্টা হবে, তো দুটাকে যোগ করে 5 ঘন্টা দেখিয়েছি। এবার এই দুটোকে লসাগু করা হয়েছে, কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি গুণ করে এটা পাওয়া গেছে, ডান দিকে 5 আছে। এবার বজ্রগুণন করা হয়েছে, বজ্রগুণন করে এটা আসলো, সবাইকে একদিকে টানা হয়েছে, টানার পরে আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 24 আছে, আগে এদিকে শুধু x² ছিল, কিন্তু এখন 5 আছে, তা 24 × 5
24 × 5 গুণ করলে কত হয়? 120। একে 15 × 8 ভাঙানো যায়, 15 8 120, আর 15 8 বিয়োগফল হচ্ছে 7। এগুলো প্র্যাকটিস নিশ্চয়ই তোমরা করেছো। তো 7কে 15 - 8 ভাঙাতে হবে, এক্স দিয়ে গুণ করে দিলাম, এই লাইনটা পেলাম। এবার এই দুটো থেকে যদি 5 কমন নিই, 5x কমন নিই, তাহলে x + 3। এটা থেকে যদি 8 কমন নিই, তাহলে x + 3। ব্র্যাকেটের দুটো ম্যাচিং হয়ে গেছে, তাদেরকে আবার কমন নিয়ে নিলাম, তো 5x - 8। এখান থেকে হয় নতুবা করতে হবে, এই অংশটা ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -3। এক্স কী ধরেছে? স্রোতের বেগ, স্রোতের বেগ তো নেগেটিভ হতে পারে না, তাহলে x ইকুয়াল টু -3 অসম্ভব। আরেকটা অংশ ছিল 5x - 8 ইকুয়াল টু 0, সেখান থেকে x ইকুয়াল টু 8/5। 8/5 বলতে 1/3/5 কিমি/ঘন্টা। এটা বেগ কিমি/ঘন্টা, তো যেটা মান আসলে এক্সের সেটা হচ্ছে এত কিমি/ঘন্টা। এটাই হচ্ছে উত্তর। এবার পেজ 29, এখানে দ্বিঘাত সমীকরণ রয়েছে। এই দ্বিঘাত সমীকরণের অঙ্ক, এটা ইকুয়াল টু 0 হলে এই এটা ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু a + c। এটা দ্বিঘাত সমীকরণ, বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে আমরা জানি যে নিরূপক 0 হবে। নিরূপক বলতে b² - 4ac। সিদ্ধরাচার্য সূত্র থেকে কি জানি? x এর মান কি? -b ± √b² - 4ac / 2ac। নিশ্চয়ই সিদ্ধরাচার্যের ফর্মুলা মনে আছে। তো এই যে আন্ডার রুটে যে মানটা রয়েছে, আন্ডার রুটের মানটা, এটাকে বলছে নিরূপক। এর মান যদি 0 হয়ে যায়, তো +- 0 মানে কি? দাম নেই কোনো, এটাই থাকলো শুধু অংশ। তো নিরূপকের মান যদি 0 হয়ে যায়, তো দুটা বীজেই সমান হয়ে যায়, -b/2a। নিরূপকের মান যদি 0 হয়ে যায়, তো দ্বিঘাত সমীকরণ দুটা বীজ সমান, তার মানে নিরূপক 0, b² - 4ac। তো এখান থেকে বার করবো আমরা নিরূপক ইকুয়াল টু 0। এবার মনে রাখতে হবে b² মানে কি? এক্স এর সঙ্গে যেটা থাকে সহগ, তাকে b বলি। a কাকে বলি? x² এর সঙ্গে যেটা থাকে তাকে a ভাবি আমরা, এক্স এর সঙ্গে যেটা থাকে তাকে b ভাবি, আর লাস্টে যেটা থাকে c ভাবি। তো a বলতে এটা, b বলতে x এর সহগ, c বলতে লাস্টে যে ধ্রুবক পদ। তো b² - 4ac, b বলতে এটা, এটার স্কোয়ার, এই যে c - a হোল স্কোয়ার। এক্স এর সঙ্গে যা থাকবে সেটাই হচ্ছে b ধরবি মনে মনে আমরা। তো এটা হচ্ছে b² - 4ac, তো -4a বলতে x² এর সহগকে a ভাবি, তো 4a, আর c এটা হচ্ছে c। অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের সরল যে সমীকরণটা ax² + bx + c = 0, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। তো x² এর সহগকে a বলি, x এর সহগকে b বলি, আর ধ্রুবককে c বলি। এটার জন্য এরকম ফর্মুলা। নিরূপক হচ্ছে b² - 4ac। তাহলে এটার জন্য কি হবে? b² বলতে এটার স্কোয়ার, -4ac -4a বলতে এটা, c বলতে এটা, ইকুয়াল টু 0। এবার এটার সূত্র বসলাম, c² - 2ca + a², 4 দিয়ে গুণ করব, তার আগে ভিতরে গুণ করলাম ba - b² - ca - a + bc, 4 দিয়ে গুণ করে দিলাম। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি c², এখানে -2ca, এখানে +4ca, বিপরীত চিহ্ন আছে তাই বিয়োগ করব, 4 2 বিয়োগ করলে 2 হয়, বড়টার চিহ্ন বসে। প্লাস মাইনাস যদি থাকে তাহলে বিয়োগ করে উত্তর আনতে হবে। 4টা ca থেকে 2টা ca গেল, তো 2টা ca বাঁচলো, প্লাসটাই বাঁচলো বড়টা। a², এখানে আছে -4ab, আর এখানে আছে 4ca। তো -4b যদি কমন নিই এখান থেকে, আর এখান থেকে কমন নিলাম 4b, তাহলে a বাঁচলো, এখানে 4b, তো c বাঁচলো। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর 4b², একে 2b হোল স্কোয়ারে লেখা যায়, তাহলে কি হচ্ছে c² + 2ca + a²,
এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতন, মানে সি প্লাস এ হোল স্কোয়ার। আর এখানে দেখতে পাচ্ছি আমি আর একটা সূত্র ফেলা যাচ্ছে, 4b ইন্টু এ প্লাস সি। তো 4bকে লিখলাম 2c প্লাস এ, সি প্লাস এ আর 2b, আর এখানে 2b হোল স্কোয়ার। অর্থাৎ আবার মনে মনে আমি এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা 2ab ফর্মুলা ফেলেছি। এটা যদি এ হয় তো এর স্কোয়ার, এটা যদি বি ভাবি তো বি এর স্কোয়ার, তো মাঝখানে কী হবে 2ab, 2 এ বলতে এটা, বি বলতে এটা, অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এই চেহারায় নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে এটা এ স্কোয়ার, এটা 2ab, এটা বি স্কোয়ার, তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে সি প্লাস এ আর বি বলতে 2b, তা সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ারের সূত্র, সি প্লাস এ মাইনাস 2b হোল স্কোয়ারের সূত্র। তো এটা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, রুট করলে ইকুয়াল টু 0, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু 2b, দ্যাট মিনস 2b ইকুয়াল টু এ প্লাস সি, এটাই প্রমাণ করতে বলেছিল, সেজন্য প্রমাণিত লেখা হয়েছে। নেক্সট 8 নম্বরটা, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এই রাশিটা মান নির্ণয় করো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দুটি বীজ আলফা এবং বিটা। আমরা জানি এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এ কোনটা? এ বলতে 5, এখানে এ বলতে 5, বি বলতে এক্স এর সহগ মানে 2, সি বলতে ধ্রুবক পদ -3। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করি, ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ বি সির মান এখান থেকে পেয়ে গেলাম। বীজ দুটো দেওয়া আছে আলফা বিটা, তাহলে বীজ দুটোর সমষ্টি মানে কি? মাইনাস বি বাই এ। দেখো বি বাই এ 2/5 মাইনাস বি বাই এ মাইনাস 2/5, এই যে মাইনাস 2/5, বীজ দুটার সমষ্টি সবসময় মাইনাস বি বাই এ, যদি এখানে বি এ সি বার করে নিই। আর বীজ দুটির গুণফল সি বাই এ। আমরা জানি, মুখস্থ রাখতে হবে এটা, বীজ দুয়ের যোগফল মাইনাস বি বাই এ, বীজ দুয়ের গুণফল সি বাই এ। এবার এ বি সি কি বলে দিলাম, এক্স স্কোয়ারের সহগকে এ বলি, এক্স এর সহগকে বি বলি, ধ্রুবক পদকে সি বলি। তাহলে বীজ দুয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, বীজ দ্বয়ের গুণফল, বীজ দ্বয় কোনটা? আলফা বিটা তো বীজ দ্বয়, দুটা বীজ, বীজ দ্বয়ের গুণফল সি বাই এ বসানো হলো। এবার আমাদের কি বলছে? এই সমীকরণটার মান বার করতে বলেছে আলফা বিটা বীজ হলে। তো এই সমীকরণটা লেখা হয়েছে, বিটা আলফা যদি হর হয় তো লসাগু হচ্ছে আলফা বিটা, কোনাকুনি গুণ করব, আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ করলাম তো আলফা কিউব হয়ে গেল, বিটার সঙ্গে বিটা স্কোয়ার গুণ করলাম কোনাকুনি তো বিটা কিউব হয়ে গেল। তার উপরে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, তার ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। নিচে আলফা বিটা যেমন ছিল তেমনই থাকলো। কি করতে হবে? আমরা আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটারও মান জানি, যোগের মান এবং গুণফলের মান জানি, সেই মানগুলো এখানে বসাবো, বসাই নিয়ে সরল করব, সরল করলেই উত্তরটা পেয়ে যাচ্ছি 98/75। একটু দেখবে সহজ রয়েছে, নিজেরাই পারবে। এবার 9 নাম্বার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, তার প্রমাণ করো 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। সমীকরণের একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা দ্বিগুণ মানে 2 আলফা, আলফা টুয়াইস আলফা। বীজ দ্বয়ের সমষ্টি মানে কি জানি? মাইনাস বি বাই এ। বীজ দ্বয়ের গুণফল মানে কি? সি বাই এ। তো বীজ দুটির সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। তো এখান থেকে আলফার মানটা পেলাম, একটা বীজ হচ্ছে আলফা, একটা বীজ 2 আলফা। তো আলফা প্লাস 2 আলফা মানে কি? দুটা বীজের সমষ্টি মাইনাস বি বাই এ, সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। আবার বীজ দুটির গুণফল কত? আলফা ইন্টু 2 আলফা, বীজ দুটির গুণফল মানে সি বাই এ, এটা সি এটা এ, সি বাই এ। তো 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস এ। এবার আলফার মানটা কত? মাইনাস বি বাই 3a। এবার আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস এ, এ পর্যন্ত আমরা তো সূত্র অনুযায়ী পেলাম। এবার আলফার মান যেটা আগে পেয়েছি পূর্বে, সেই মানটা এখানে বসাবো। আলফা স্কোয়ার, আলফার মান এটা, তো এটার স্কোয়ার, এই লাইনটাকে এরকম চেহারা দিচ্ছি, আলফার মান বসাচ্ছি এখান থেকে নিয়ে গিয়ে। বসানোর পরে এটা হচ্ছে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, বি স্কোয়ার 9a স্কোয়ার, এখানে সি
ডিভাইড বাই 2 আইসে, এদিককার স্কোয়ার ওদিকে তো না, তাহলে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজিক্যাল টু সি বাই 2 আইসে। এখানে বি স্কোয়ার একটা করে এ দুই দিক থেকে কাটবো, তাহলে এখানে এ কাটা পড়লো, এখানে এ স্কোয়ার মানে দুটাই ছিল, স্কোয়ারটা বাদ পড়লো, একটাই বাঁচলো শুধু। বি স্কোয়ার বাই 9a ইজিক্যাল টু সি বাই 2, বজ্রগুণ করবো, 2 এর সঙ্গে বি কোনাকুনি গুণ করে 2b স্কোয়ার, এদিকে কোনাকুনি গুণ করলে 9ac, এটাই প্রমাণ করতে বলেছিল। সরি, পেজ 30, 12 সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল শর্ত। সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি ইজিক্যাল টু 0, এটা শূন্যস্থান পূরণ করতে বলছে, এটা প্রমাণ করবো আমরা। এ প্লাস সি ইজিক্যাল টু কী হবে, শূন্যস্থানে ড্যাশে 0 বসবে যদি সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক আর বিপরীত চিহ্নযুক্ত হয়। তো ধরি একটি বীজ আলফা, তার অপর বীজটা হবে অনন্যক। আলফার অনন্যক কী হয়, 1 বাই আলফা, 2/3, এর অনন্যক হয় 3/2। তো আলফা মনে মনে নিচে 1 আছে, এর অনন্যক কী হবে, 1 বাই আলফা, আর বিপরীত চিহ্নযুক্ত মানে মাইনাস, এটা প্লাস ধরে যেতে মাইনাস, তাই একটি বীজ আলফা হলে অপর বীজটা হবে -1 আলফা। এবার আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল কত, বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে বীজ দুটাকে এখানে গুণ করা হয়েছে আলফা, আর অপর বীজটা প্রশ্ন অনুযায়ী হচ্ছে -1 আলফা, দুটাকে গুণ করা হলো, গুণফল ইজিক্যাল টু সি বাই এ। কেন গুণ করলাম, আলফা আলফা কেটে যাবে সেজন্য, আলফা আলফা কেটে গেল, -1 ইজিক্যাল টু সি বাই এ। সি বাই এ ইজিক্যাল টু কি, এদিকে -1 ডান দিকে নিয়ে আসি, পাল্টাপাল্টি করেছে পক্ষান্তর, তাহলে সি ইজিক্যাল টু -a, মাইনাস এটাকে এখানে বজ্রগুণ করা হয়েছে, মাইনাস এটাকে উপরে নিয়ে গেলাম, তো সি প্লাস সি ইজিক্যাল টু 0, দ্যাট মিনস এ প্লাস সি ইজিক্যাল টু 0। বোঝা গেছে? 13-2 নাম্বার, এটা ইজিক্যাল টু দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে এর মান নির্ণয় করো। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান। আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি, বীজদ্বয়ের সমষ্টি -b/a, বীজদ্বয়ের গুণফল সি বাই এ। এই এ বিষয়গুলো কোথায় পাবো, জানি এক্স স্কোয়ারের সহগকে এ ভাবি, এই সূত্র অনুযায়ী এক্সের সহগকে বি বলি আর ধ্রুবক পদকে সি বলি। তাহলে এখানে এ কে, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ কে আছে, তার মানে এ ইজিক্যাল টু কে, এক্সের সঙ্গে আছে 2, তা বি ইজিক্যাল টু 2, আর ধ্রুবক পদ আছে 3k, তো সি ইজিক্যাল টু 3k। তুলনা করলে পাই আমরা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের ইজিক্যাল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করলে এই বিসির মান এটা পাই। বীজদ্বয়ের সমষ্টি কি, -b/a, তো এখানে -b/a, বি বলতে 2, এ বলতে কে, -2/k, এই যে বীজদ্বয়ের সমষ্টি -2/k। বীজদ্বয়ের গুণফল c/k, সি এর মান কত, 3, c/a এর মান k, তো c/a করলে 3k/k আসবে, এখানে 3 আসলো, তো বীজদ্বয়ের সমষ্টি -2/k, বীজদ্বয়ের গুণফল সমান, হিসাব করে কে কে কেটে গিয়ে 3 আসলো, দুজনেই সমান, তাহলে -2/k ইজিক্যাল টু 3, এখান থেকে k ইজিক্যাল টু -2/3। এবার পেজ নাম্বার 46, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। অ্যাকচুয়ালি শর্টকাট পদ্ধতি হচ্ছে এরকম অঙ্কে 100 ডিভাইড বাই যেটা পার্সেন্টেজ রয়েছে সেটা ভাগ করলে পাওয়া যায়। 2 3 6, 2 50, 50/3 ইজিক্যাল টু 3 16 50, 3 16 48, 2/3, যেটাই আসছে। তো যদি অঙ্ক কষে হিসাব করি আমরা, এটা শর্টকাট পদ্ধতি, তাহলে মনে করলাম আসল পি টাকা, সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে পি টাকাটা সুদে আসলে 2p হয়ে যাবে, পি এর ডবল দ্বিগুণ, তাহলে সুদ কত হচ্ছে, আসল পি সুদে আসলে 2p, তাই সুদে আসল থেকে আসল বিয়োগ করলে সুদ পাওয়া যায়, তো 2p - p ইজিক্যাল টু পি টাকা। তার মানে আসল পি টাকা, সুদও পি টাকা, তারপরে তো মিলেমিশে সুদে আসলে
2p দাঁড়াইছে, আসল p, সুদও p, মোট হলো 2p। সুদের হার দেওয়া আছে 6%। সময়টা কত বার করতে হবে? ধরে নিলাম সময় হচ্ছে t বছর। তো আমরা সূত্র জানি i = PRT/100, মুখস্থ রাখবে সবসময়। i = PRT/100, সরল সুদের বেলায় i = PRT/100, i = PRT/100। মানগুলো বসাবো। i বলতে মোট সুদ, এই যেখানে p বেরিয়েছে। আসল, p বলতে আসল, pটা তো p থাকছে। আর রেট অফ ইন্টারেস্ট 6, তো 6 লিখলাম। t বার করব, মান t এর মানটা অজানা, বার করতে হবে। 100 আছে তাই থাকে। উপরে p কেটে গেল, তা 6/100 আসলেও সেখান থেকে t যদি বার করি, p কাটলো, tটা এই পাশে আসলো না, tটাকে এখানে একটু শর্টকাট করেছে। এটা হচ্ছে কত? p কাটলো, তাহলে 1 = 60/100। এবার এই 6/100 t এর সঙ্গে আছে গুণ, এ পাশে আসলে কি হবে? উল্টে যাবে। তাই t যদি সিঙ্গেল রাখি, 6/100টা এ পাশে আসলে 100/6 হয়ে যাবে, কারণ এর সঙ্গে আছে গুণ আকারে 6/100। যদি এ পাশে আসে সমান চিহ্নের, তাহলে উল্টে যাবে। তাই t = 100/6, তাহলে এটা হচ্ছে। তো বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16.2/3 বছরে দ্বিগুণ হবে। আর শর্টকাট পদ্ধতি 100কে 6 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। এরপরে 13 নম্বর অঙ্ক। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। সোজা অঙ্ক, বেশ কয়েকটা নিয়মে করা যায়। এখানে যেটা করেছে সেভাবেও হয়, এর থেকেও একটা সহজ সরল নিয়ম রয়েছে, সেভাবে করলেও হয়। যেমন এভাবে করতে পারি আমরা, একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সরল সুদে আসলের পরিবর্তন হয় না, সুদ পাল্টায়। তো 7 বছরে সুদ প্লাস আসল সমান দেওয়া আছে 7100 টাকা। আর 4 বছরে, অঙ্কেই বলেছে 4 বছরে সুদ প্লাস আসল সমান 6200 টাকা। যদি বিয়োগ করি, দুই ক্ষেত্রে 7 বছরের সুদ তো বড়, 4 বছরের সুদ তো কম, তাই এই দুটো সমান না। কিন্তু আসল দুই জায়গাতেই সমান, কোনো মূলধনের দুই জায়গাতে সমান। তাই যদি বিয়োগ করি, তো এখানে 3 বছর হবে, এখানে আসল দুটো সমান বলে তারা মাইনাস করলে বাদ যাবে। এখানে বড় সুদ, 7 বছরে বড় সুদ, 4 বছরে কম সুদ, বেশি সুদ থেকে কম সুদ বিয়োগ করলে বছরটা বিয়োগ করলাম, তো 3 বছরের সুদ শুধু পাবো। 3 বছরের সুদ সমান 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 300 টাকা করে। 3 বছরে যদি 900 টাকা সুদ হয়, এক বছরে 300 টাকা করে সুদ, 300 টাকা করে বছরের সুদ। তাহলে আমাদের 7 বছরে সুদ আর আসল মিলে 7100, তাহলে 1 বছরের সুদ যদি 300 হয়, তাহলে 7 বছরের সুদ কত ছিল? 300 × 7, 2100 টাকা। তার মানে এই যে 7 বছরের সুদ আসল দুটা মিলে 7100, এর মধ্যে সুদ কত আছে? 2100 টাকা। 7100 টাকা সুদ আর আসল মিলে 7 বছরে, 7 বছরের সুদ আর আসল মিলে 7100। 7 বছরের সুদ কত বুদ্ধি করে বার করেছি? 2100। তো এখান থেকে 2100 যদি বিয়োগ করি, তাহলে আসল পেয়ে যাব 7100 বিয়োগ 2100, তাহলে 5000 টাকা। তাই তো, 5000 টাকা, ওইটা এখানে আসছে 5000 টাকা। এভাবে করলেও তোমরা দেখো, যদি বুঝতে পারো এভাবে করবে, না হলে এরকম শর্টকাট করে করবে। এবার সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, সময় পেয়ে গেছি। আমরা কি জানি? i = PRT/100। i বলতে মোট সুদ, 7 বছরের মোট সুদ পেয়েছি 2100। p
পি বলতে আসল 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। টি এর মান 7 বছরের হিসাব করেছি আমি এখানে, 4 বছরের হিসাব করিনি, 7-এর মানটা বার করেছি। টি এর মান 7 বছর বাই 100, দুটা শূন্য উপরে দুটা শূন্য কাটলো, তাহলে এখান থেকে আর এর মান যদি বার করি 2100, এদিকে 50টা নিচে নামলো, 7টাও নিচে নামলো, 0 0 কাটলো, 7 3 21, 30, 5 6 30। দেখো আর এর মান 6 আসলে, এখানে আর এর মান 6 আসছে। তো এইভাবে শর্টকাটে করতে পারো, এভাবে করলেও চলবে, একটু জটিল রয়েছে প্রসিডিওরটা। সরি। এরপরে 47 নম্বর পেজ। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। মাসে 5200 টাকা ভাড়া। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন কত বছর পরে? মনে করলাম ধার নেওয়ার 1 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করতে পারবেন। ধরি ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করতে পারবেন। তাহলে আসল দেওয়া আছে 2,40,000, তাই লেখা হয়েছে। সময় কত বছর পর? 1 বছর পর আমরা ধরে নিয়েছি। সুদের হার কত? 12%, সেই 12% লেখা হয়েছে। মোট সুদ কত? মোট সুদ কত সেটাতে বার করব। যে এত টাকা ধার নিয়েছিল, 1 বছর পর শোধ হলো, তাহলে বার্ষিক সুদের হার যদি 12% হয়, তাহলে মোট সুদ কত? পিআরটি বাই 100। পি বলতে এটা বসালাম, আর এর মান দেওয়া আছে 12 বসালাম, আর সময় 1 বছর 1 বসালাম, তাহলে মোট সুদ হচ্ছে এত টাকা, এক সমন্বিত। তাহলে সুদ আসল কত? এটা তো সুদ বেরোলো, 1 বছরের সুদ কত? 12% রেটে এত টাকার সুদ বেরোলো, এত টাকা। ব্যাংকে সুদ দিবে, শুধু সুদটা দিলে তো হবে না, যত টাকা ধার নিয়েছি সেটাও দিতে হবে, আসলটাও দিতে হবে, সুদও দিতে হবে। তাই সুদ আসল কত হচ্ছে? এত টাকা। সুদের সঙ্গে আসল যোগ করেছি। এই টাকাটা কোথায় পাবে সে? বাড়ি ভাড়া থেকে। তো মাসে বাড়ি ভাড়া কত? 5200 টাকা। তাহলে বছরে বাড়ি ভাড়া কত? বছর মানে 12 মাস। তো মাসিক ভাড়া 12 মাস, তাহলে 1 বছরে এত টাকা ভাড়া। মাসে 5200, তাহলে 12 মাসে 12 দিয়ে গুণ, এত টাকা হচ্ছে বছরে। কত বছর পর শোধ করবে? বলছে 1 বছর পর শোধ করবে। ধার নিয়েছিল 1 বছরের জন্য, 1 বছর পর শোধ করবে। কিন্তু যখন টাকাটা ধার নিল সঙ্গে সঙ্গে তো বাড়িটা হয়নি, 1 বছর পর বাড়ি ভাড়া শুরু হয়েছে। তাই 1 বছর ধার নেওয়ার 1 বছর পর যদি শোধ করে, তো বাড়ি ভাড়া 1 বছর পাইনি, 1 বছর কম, বাড়িটা বানাতে 1 বছর লেগেছে। তাই 1 বছর পর শোধ করলে বাড়ি ভাড়া 1 বছর কম এক্সের থেকে, তাই x-1 বছর ভাড়া পেয়েছে। x-1 বছর, এত বছর মানে এত × 12 মাস, এক মাসে এত টাকা করে বাড়ি ভাড়া, তো এত টাকা পেয়েছে বাড়ি ভাড়া। এই বাড়ি ভাড়ার টাকা যেটা, এটা দিয়েই তার সুদ আসল শোধ হয়েছে ব্যাংকের। তাই এই দুটাকে সমান করে দেব। তাই দুটাকে সমান করা হয়েছে। করার পরে এক্সগুলোকে একদিকে টানা হয়েছে, সংখ্যাগুলোকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার পরে এক্সের মানটা বার করা হয়েছে, 9 বছর উত্তর হয়েছে। দেখে নেবে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? রথিনবাবুর 2 মেয়ে, প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কিছু টাকা জমা রাখলো যাতে 18 বছর বয়স যখন হবে প্রত্যেকটা মেয়ের, তারা প্রত্যেকেই 1,20,000 টাকা করে পাবে। সুদের হার 10 বছর, বড় মেয়ে 13 বছরের, ছোট মেয়ে 8 বছরের।
তাহলে 18 বছর বয়স যদি হয়, 13 বছরের যে মেয়েটা তার 18 বছর বয়স হবে 5 বছর পরেই, অল্প দিন খাটবে, তাই বেশি টাকা রাখতে হবে, তবেই সুদে আসলে 1,20,000 হবে। আর ছোট মেয়েটার বয়স হচ্ছে 8 বছর, তার 10 বছর পরে 18 হবে, 18তে তারা টাকা তুলবে, তো 8 বছর বয়স, 18তে টাকা তুললে 10 বছর আরও লাগবে, তো 10 বছর টাকাটা ব্যাংকে থাকবে, তো অল্প টাকা রাখলেই সেটা বেশি সুদ পেয়ে যাবে, 1,20,000। তাই বড় মেয়ের জন্য বেশি রাখতে হবে, ছোট মেয়ের জন্য কম রাখতে হবে। যাই হোক, ধরি রথীনবাবু বড় মেয়ের জন্য X টাকা, ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এবার বড় মেয়ের হিসাব আর ছোট মেয়ের হিসাব আলাদা করে করা হচ্ছে। বড় মেয়ের ক্ষেত্রে X টাকা জমা রেখেছিল, তাহলে আসল হচ্ছে X টাকা, সময় হচ্ছে 18 বছর বয়সে তুলবে, এখন 13 বছর বয়স, তা ক বছর থাকবে? 5 বছর থাকবে, তার আসল X টাকা 5 বছর থাকবে, রেট অফ ইন্টারেস্ট 10%, মোট সুদ কত হবে? 1,20,000 করে পাবে, সুদ আসল মিলে। X টাকা তো রেখেছিল আসল, তো বিয়োগ করলে সুদটা শুধু বার হবে, সুদ বার করতে হবে এখানে, তাই 1,20,000 মাইনাস X, X তো আসল, ওজন ব্যাংকে তুলবে, শুধু সুদ তো তুলবে না, আসলটা সমেত তুলে নেবে। তাহলে সুদ কত হচ্ছে? 1,20,000 সুদ আসল, সেখান থেকে আসল বাদ দিলাম, তো সুদ পেলাম, তো এটা হচ্ছে মোট সুদ I। আমরা জানি I = PTR/100, I বলতে এটা, এই যে আয়ের জায়গায় বসানো হয়েছে, P বলতে X, T বলতে 5 বছর, আর বলতে 10%, 100, এখান থেকে X এর মান বার হচ্ছে 80,000 টাকা। বেশি হবে বলেছিলাম, ছোট মেয়ের জন্য 60,000 টাকা অনুরূপে হিসাব করা হয়েছে। ছোট মেয়ের আসল হচ্ছে Y টাকা, কত বছর থাকবে? 18 বছর বয়সে তুলবে, বর্তমানে 8 বছর বয়স, তো বর্তমানে 8 বছর বয়স, 18 বছর বয়সে তুলবে, তাই 10 বছর থাকবে টাকাটা, 10% ইন্টারেস্ট, সুদ কত? 1,20,000 করে পাবে, তার জন্য জমা আছে Y, তো 1,20,000 সুদ আসল, আসলটা বিয়োগ করলাম, তো এটা হচ্ছে সুদ। I = PRT/100, মানগুলো বসানো হয়েছে, হিসাব করে 60,000 টাকা। এবার 21-এর 4 নাম্বার, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা MCQ, 100/X হবে। মূলধন P টাকা, ধরে নিচ্ছি মূলধন P টাকা, সুদ বলছে X টাকা, সময় বলছে X বছর, সুদের হার বলতে X%, এই যে বলেছে X% বার্ষিক সুদের হার, X বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট X%, টাইম X বছর, সুদ X টাকা, তাহলে I = PRT/100 এ I এর মান X, R এর মান X, T এর মান X, আর P এর মানটা বার করতে বলছে, তো P এর মান হিসাব করলে এখান থেকে কী আসছে? একটা করে X কাটা যাচ্ছে, তাহলে P = 100/X, তো P = 100/X, এটা হচ্ছে আসল, P বলতে আসলটা। 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে, 1 বছরে আসল আর সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার এত %। কত %? শূন্যস্থান ছিল, এটা হবে এত %। কি করে বার করব? ধরে নিতে পারি 8 টাকা আসল, 9 টাকা সুদাসল, বা 8x আসল, 9x সুদাসল। তাহলে সুদ কত? সুদে আসলে 9x, সুদাসল থেকে আসল বাদ দিলে সুদ পড়ে থাকে, সুদাসল থেকে আসল বাদ দিলাম, তাহলে X টাকা হচ্ছে সুদ। সময় বলছে 1 বছর, আবার I = PRT/100, তাহলে I বলতে সুদ X, P বলতে 8x, R বার করতে হবে, আর T বলতে 1 বছর, বসাই নিয়ে এখানে R এর মান বার করলে 12.5 বলছি, 12 × 1/2 হচ্ছে 12.5 তো হচ্ছে, এটা হচ্ছে উত্তর। এবার উপাদ্য 33, পেজ নাম্বার 60, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই উপাদ্য 33টা ইম্পর্টেন্ট রয়েছে, এটা বই থেকে পড়বে, 60 নাম্বার পেজে রয়েছে।
এবার 65 নম্বর পেজে একটা জ্যামিতি রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটা জ্যা, একই বৃত্তের দুটা জ্যা, একটা 6 সেমি একটা 8 সেমি। যদি ছোট জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে 4 সেমি দূরে থাকে, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে আছে। এখানে ছবি আঁকানো হয়েছে যে একটা বৃত্ত রয়েছে, বৃত্তের একটা 6 সেমিটা কেন্দ্র, 6 সেমি জ্যা, এটা 6 সেমি। যদি আমি এখানে লম্ব টানি, এখানে দেখতে পেলাম লম্ব যেটাকে সমদ্বিখণ্ডিত করে, তা 6 সেমি মোট ছিল, তাহলে এদিকে 3 সেমি, এদিকে 3 সেমি থাকলো, 3 সেমিতে ভাগ হয়ে গেল, মোট 6 সেমি। এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এটা যদি 3 হয়, বাইরে লিখছি, ভিতরে লিখলে এটা মনে করতে পারো, এটা 3 সেমি। এই দূরত্বটা কত বলে দেওয়া আছে, 6 সেমি জ্যা আর 8 সেমি জ্যা। 6 সেমি ছোটটা, ছোট জ্যাটা কেন্দ্র থেকে 4 সেমি দূরে, এই জ্যাটা কেন্দ্র থেকে 4 সেমি দূরে আছে, এটা হচ্ছে 4 সেমি। তো এই সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করি, একটা 3 একটা 4 হয়, অতিভুজ 5 হবে, 3 4 5, অতিভুজ 5। পিথাগোরাসের সূত্র থেকে জানি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ টু অতি স্কোয়ার। এখানে চিহ্ন দিয়ে করেছে যে অতিভুজ ইজুগাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আন্ডার রুট অতিভুজ ইজুগাল টু কি, আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানগুলো বসে 5 বেরিয়েছে, এখানে 5 বেরোলো। 3 আর 4 যদি লম্ব আর ভূমি হয়, তাহলে অতি 5 হবে। এবার আরেকটা যেটা যার কথা বলছে সেটা হচ্ছে 8 সেমি। তো এখান থেকে যদি লম্ব টানি, তার দু টুকরা হবে সমান, তো 8 সেমি হচ্ছে টোটাল। টোটাল যদি 8 সেমি হয়, তাহলে এদিকে 4 সেমি থাকছে, এদিকে 4 সেমি থাকছে, এদিকে 4 এদিকে 4। কেন্দ্র থেকে পরিধি মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, 5 বার হয়ে গেছে। এটা ত্রিভুজ দিয়ে বার করেছি, তো এটার বেলাতেও পরিধি হচ্ছে 5, পরিধি বলছি ব্যাসার্ধ হচ্ছে 5। একই বৃত্তে ব্যাসার্ধ তো পাল্টাপাল্টি করে না, ব্যাসার্ধ সবসময় 5, তো এটাও 5। তো এই ত্রিভুজের কথা যদি ভাবি, বা এই ত্রিভুজের কথাই যদি ভাবি, তাহলে অতি 5 ভূমি 4, তো লম্বটা কত হবে, কত দূরে আছে, 3 হবে। 4 5 3 মনে রাখবে, 4 5 3 এটা একটা ট্রিপলেট, 3 4 5, 3 আর 4 যদি লম্বভূমি হয় অতি 5 হবে। এখানে অতি 5 হয়ে গেছে, ভূমি 4 হয়েছে, যেহেতু 8 সেমি হচ্ছে জ্যা, তার অর্ধেক হচ্ছে 4, তা 4 ভূমি 5 অতি, ব্যাসার্ধটা অতির কাজ করছে, যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে 3, তাই 3 সেমি দূরে থাকবে। এই যে 3 সেমি আসছে এখানে, √9 বলতে 3 সেমি। ভালো করে দেখে নেবে একটু। পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি, এবি জ্যায়ের উপর ওপি লম্ব, এবি 6 সেমি, এবি 6 সেমি, তাহলে 3 সেমি 3 সেমিতে ভাগ হচ্ছে লম্বের কাছে। পিসি 2 সেমি, পি আর সি এই বাইরেরটা হচ্ছে 2 সেমি, তো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। ব্যাসার্ধ মনে করলাম এক্স, কেন্দ্র থেকে পরিধি এক্স, তো এখানেও কেন্দ্র থেকে পরিধি এক্স, এটা যদি হয় 1 সেমি, এটাও হবে 1 সেমি, কিন্তু এইটুকুন পিসি 2 সেমি আছে, টোটালটা এক্স, এটা টোটালটাই এক্স, এটাও টোটালটাই এক্স। এই যে বলেছে এ ও আর সি ও সমান 1 সেমি ব্যাসার্ধ, তাহলে এটা যদি 2 সেমি হয়, ওসি তো ব্যাসার্ধ, এই ওসির এই অংশটা হচ্ছে 2 সেমি, বাকিটা ওপি কত হবে x-2, টোটালটা এক্স, এইটুকুন 2, তাহলে এক্স থেকে 2 চলে গেল, এদিকে কতটা পড়ে থাকলো x-2, তাহলে x-2 সেমি হচ্ছে ওপি। এবার এই সমকোণী ত্রিভুজ থেকে কী পাচ্ছি, এটা হচ্ছে অতিভুজ এক্স স্কোয়ার ইজুক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার x-2 হোল স্কোয়ার, ওটাই এখানে লিখেছে। এ ও স্কোয়ার বলতে অতি স্কোয়ার ইজুক্যাল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এই যে বললাম এক্স স্কোয়ার ইজুক্যাল টু 3 স্কোয়ার প্লাস x-2 হোল স্কোয়ার, এটাকে ভাঙিয়েছে, দুই পাশে এক্স স্কোয়ার বাদ পড়লো, 4 9 13, তাহলে 4x ইজুক্যাল টু 13, 4xটাকে পাশে নিয়ে আসলে 4x ইজুক্যাল টু 13,
4টা উপরে চলে গেল, ভাগ হয়ে গেল, x ইকুয়াল টু 13/4 ইকুয়াল টু 3.25। নেক্সট, দুটি বৃত্তের কেন্দ্র P এবং Q। দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে P আর Q। বৃত্ত দুটি A ও B বিন্দুতে ছেদ করে। এই বৃত্তর কেন্দ্র P, এই বৃত্তের কেন্দ্র Q, তারা A আর B বিন্দুতে পরস্পরকে ছেদ করে। এই বৃত্তটা আর এই বৃত্তটা A এবং B বিন্দুতে ছেদ করলো। A বিন্দু দিয়ে PQ এর সমান্তরাল সরল রেখা, PQ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা বৃত্ত দুটিকে CD বিন্দুতে ছেদ করে। P কেন্দ্রীয় বৃত্ত, Q কেন্দ্রীয় বৃত্ত A বৃত্তে ছেদ করে। A বিন্দু দিয়ে গেছে PQ এর সমান্তরাল সরল রেখা C এবং D বিন্দুতে বৃত্ত দুটিকে ছেদ করে। প্রমাণ করো CD সমান টুয়াইস অফ PQ। এই C থেকে D এই লম্বা দূরত্বটা PQ এর ডবল। যদি সহজ ভাষায় বলি আমি, এটা হচ্ছে কি বলবো, লম্ব টেনেছি, এটাকে লম্ব টানা হয়েছে, সমান দু টুকরা হয়েছে, তাহলে এটা সমান। আবার এটা এটা লম্ব টেনেছি, লম্ব জ্যাকে সমান দু টুকরা করে, তাই এটা সমান, তাই তো। এবার এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, যেহেতু সমান্তরাল টানা হয়েছে। এটা সমান্তরাল, এটা লম্ব, তাই এই বাহু সমান। দেখো তো এই বাহুটার সমান কে আছে, এই গল্লা আর একটা দাগ, এই বাহুটার সমান এটা, বাইরে আরেকটা গল্লা আর একটা দাগ বসে আছে। তাহলে এই টুকরাটা কি হবে, টোটালটার অর্ধেক। আবার এই টুকরাটা সমান, এই টুকরাটা mn হচ্ছে হাফ অফ সিডি, mn ইজ ইকুয়াল টু হাফ অফ সিডি। mn হচ্ছে হাফ অফ সিডি, আর mn আর PQ তো সমান, তো mn এর পরিবর্তে PQ লিখে দেব, হাফ অফ সিডি। তাহলে সেখান থেকে পাচ্ছি CD ইজ ইকুয়াল টু 2PQ। ওইটা এখানে লিখেছে। প্রমাণ করতে হবে যে CD পুরো লাইনটা সমান 2PQ, PQ এর ডবল। কেন্দ্র P এবং কেন্দ্র Q থেকে CD এর উপর লম্ব PM QN টানা হলো। কেন্দ্র P থেকে PM, কেন্দ্র Q থেকে QN লম্ব টানা হলো। PM লম্ব CD, QN লম্ব CD। যেহেতু এই বিন্দু দিয়ে CD টানা হয়েছে, তাই PM আর QN এই সরল রেখাটার উপর লম্ব আছে। P কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রবিন্দুগামী লম্ব, ব্যাস নয়, এরূপ যায় CA কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে MA হাফ অফ MA সমান হাফ অফ CA। MA C এর অর্ধেক, MA এটুকুন C এর অর্ধেক। যেহেতু CA এটা হচ্ছে লম্ব, তো সমান দু টুকরা করেছে, তাই এক টুকরা গোটা টুকরার অর্ধেক, তাই AM বা MA হাফ অফ CAটা পুরা, MAটা অর্ধেক, তো MA হাফ অফ CA। অনুরূপে AN হাফ অফ AD, MA আর AN কে যোগ করলাম, তো হাফ অফ CA হাফ অফ AD, বাম পক্ষটা যোগ করেছি, ডান পক্ষটা যোগ করলাম, তো MA আর AN যোগ করলে MN পাচ্ছি, MA আর AN যোগ করলে MA যোগ AN, দুটো লাইনকে যোগ করলাম, মনে করলাম MAN আছে, তো MA তার সঙ্গে এটা যোগ করলাম, তো কী হলো, MNটা পুরোপুরি লাইনটা হয়ে গেল। তো MN ইজ ইকুয়াল টু হাফ অফ CA প্লাস AD, আর CA আর AD মানে পুরো লাইনটা CD, CA প্লাস AD CD, PQ ইজ ইকুয়াল টু হাফ অফ CD, CD ইজ ইকুয়াল টু 2PQ। দেখবে, বুঝতে পারবে আশা করি।
এখানে ও কেন্দ্রীয় বৃত্তে এবি সিডি যে দুটির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি যে দুটির দৈর্ঘ্য সমান। এ ও বি এটা 60 ডিগ্রি, সিডি 6 সেমি, সিডি 6 সেমি। তো সিডি যদি 6 সেমি হয় তাহলে এবিটা কত হবে? এটাও 6 সেমি হবে, কারণ এবি আর সিডি সমান যে বলে দিয়েছে প্রথমে। তাহলে এবি যদি হয়, সিডি যদি হয় 6 সেমি, তাহলে এবিও 6 সেমি। এবার এই কোণটা কত বলেছে? এ ও বি 60 ডিগ্রি, এ ও বি 60 ডিগ্রি। মনে রাখতে হবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে পরিধি ওবি, কেন্দ্র থেকে পরিধি ওএ। তো কেন্দ্র থেকে পরিধি মানে তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, সমান তো হবে। এদিকে যদি টানি তাও সমান হয় প্রত্যেকটা। কেন্দ্র থেকে পরিধি টানলে প্রত্যেকেই সমান। তো এই বাহু দুটো সমান, এই বাহু দুটো সমান মানে এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণও সমান। তো এটা একটা ত্রিভুজ, এই কোণ আর এই কোণ সমান হবে। মোট হচ্ছে 180। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তো 180 থেকে 60 খেয়ে নিল, এই দুটো কোণ মোট কত পাবে? 180 থেকে 60 চলে গেলে 120। এই যে 120, সেই 120 এর আবার সমান ভাগে ভাগ করবে, যেহেতু বাহু দুটো সমান বিপরীত কোণগুলো সমান হবে। এই দুটা বাহু সমান, তাই এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, এরাও সমান হবে। বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়, সমান বাহুর বিপরীত কোণ সমান হয় একই ত্রিভুজের। তাহলে এই বাহু দুটো সমান, কোণ দুটাও সমান। তো 120 ডিগ্রি তো ভাগে পাবে, দুভাগে ভাগ করি 120 ডিগ্রিকে, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি। তো এটাও 60 ছিল, বলাই আছে এটা 60, এরাও 60 হয়ে গেল। তো তিনটা বাহু হয়ে গেল 60, তিনটা কোণই হয়ে গেল 60, তাই তিনটা বাহুই সমান হবে। তিনটা বাহুই সমান মানে সমবাহু ত্রিভুজ। তাই এটা যদি 6 সেমি হয় এটাও হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি। তাই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। একটু দেখে নেবে, বুঝতে পারবে। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করো। মূল ঘনক প্রত্যেকটা বাহু মনে করলাম x, তাহলে এর আয়তন কত, ঘনফল কত, x3। এবার মূল ঘনকের প্রতিটি বাহুকে 50% কমিয়ে দেওয়া হলো। 50% কমিয়ে দেওয়া মানে কি? অর্ধেক করে দেওয়া। 100 থাকলে 50, তো x থাকলে x/2 হয়ে গেল। প্রথমে বাহু ছিল x, আয়তন ছিল x3। বাহু কমানোর পরে সেটা হয়ে গেল অর্ধেক x/2, তাহলে আয়তন কি হবে? বাহুটার কিউব। এখন বাহু আছে x/2, তাহলে x/2 এর কিউব, x3/8। তাহলে ঘনফলের অনুপাত কত? প্রথমে ছিল x3 ঘনফল, পরে হলো x3/8, দুটার অনুপাত x3:x3/8। তো এটার নিচে মনে মনে 1 আছে, x3 বাদ দিলাম, তাহলে 1:1/8। দুজনকেই অনন্যক করে দিলাম, এটা 1, এটা 1/8, 8 দিয়ে গুণ করে দিলাম, 8 দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে 8, এটাকে 8 দিয়ে গুণ করলাম, এটাকেও 8 দিয়ে গুণ করলাম, তো হচ্ছে 8:1 হচ্ছে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। এটা পেজ 74-এ হচ্ছে। 11 নম্বর, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1। সমকোণী চৌপল বলতে আয়তঘন। এই বাক্স টাইপের 3:2:1 সরি। উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমি প্রত্যেকটার সঙ্গে x দিয়ে গুণ করে করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নেব। 3x, 2x, 1x দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
ধরি দৈর্ঘ্য 3x একক, প্রস্থ 2x একক এবং উচ্চতা x একক। সেমি ধরে নিলেও হয়, যেহেতু সেমিতে অঙ্কটা রয়েছে। তাহলে বাক্সের আয়তন কত? আয়তন মানে কি ABC দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হয়। তাহলে ABC মানে 3x 2x x, 3x 2x x গুণ করা হয়েছে 6x কিউব ঘন একক। ঘন একক না করে ঘন সেমি করে দিতে পারতাম, যেহেতু সেমিতে বলে দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা x দিয়ে আয়তন বার করলাম, মানে ঘনফল বার করলাম, আর সেই ঘনফলের মান এখানে প্রকৃত মান দেওয়া আছে 384। তাহলে 6x কিউব সেটাই হচ্ছে 384, সেখান থেকে x এর মানটা বার করছি। তাহলে এখান থেকে x এর মান বার হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য x যদি 4 হয়, তার দৈর্ঘ্য আছে 3x মানে 3 × 4 12 সেমি। প্রস্থ ছিল 2x, তাহলে 2 × x বলতে 4, 2 × 4 মানে 8 সেমি। উচ্চতা x সেমি বলতে 4 সেমি। তাহলে 12 সেমি, 8 সেমি, 4 সেমি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2 × AB + BC + CA। আমরা জানি 2 × AB + BC + CA সমকোণী চৌপলের 6টি তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে AB বলতে 12 × 8, BC 8 × 4, CA × 4 × 12, সবগুলোকে গুণ করে 352 বর্গ সেমি উত্তর আসছে। মনে রাখতে হবে ক্ষেত্রফল বর্গতে, বর্গ সেমি বর্গমিটার, আয়তন ঘন সেমি ঘনমিটার, ঘনফল এভাবে আসে। এবার ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা। এবার 15 নম্বর, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে, 3 ভাগের 1 ভাগ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লেখো। 64 বালতি যখন জল তুলে নিল, সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তোলার পরে 1/3 জল ভর্তি থাকলো। তো 3 ভাগের 1 ভাগ জল ভর্তি থাকলো, তা কত ভাগ উঠলো? 3 ভাগের 2 ভাগ উঠে গেছে। তা 3 ভাগের 2 ভাগ জল তোলা হয়েছে। 64 বালতি জল মানে কত অংশ চৌবাচ্চার? 3 ভাগের 1 ভাগ থাকলো, তো 3 ভাগের 2 ভাগ তুলে নিছি। তো 3 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 64 বালতি জল। চৌবাচ্চাটা কি ঘনক আকৃতি। এক একটা বাহু কত? 1.2 মিটার। 1.2 মিটার মানে 12 ডেসিমিটার। মনে রাখতে হবে লিটারের হিসাব করতে গেলে এই যে লিটারে জলের হিসাব করতে হবে, তাহলে ডেসিমিটারে আনতে হবে। মিটারকে 10 দিয়ে গুণ করলাম, ডেসিমিটার হলো এক একটা বাহুর দৈর্ঘ্য। ঘনক, ঘনক মানে প্রতিটা বাহু দৈর্ঘ্যে সমান। তাহলে 12 ডেসিমিটার করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব হচ্ছে 12 করে। তো 12 করে যদি হয় তাহলে আয়তন কত? 12 × 12 × 12 এ কিউব। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC তিনটাই তো সমান, এ তো এ কিউব হয়ে যাচ্ছে। তাহলে 12 × 12 × 12 মানে 1728 ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটার বলতে লিটার। তো কত অংশ জল তুলে নেওয়া হয়েছে? 1/3 এখনো পড়ে আছে জল, 3 ভাগের 1 ভাগ জল আছে, তো 3 ভাগের 2 ভাগ তোলা হয়েছে। তো 3 ভাগের 2 ভাগ মোট হচ্ছে এত। 3 ভাগের 2 ভাগ মানে কত? তো মোট পরিমাণকে 3 ভাগের 2 ভাগ দিয়ে গুণ করলাম, তো এত লিটার জল তোলা হয়েছে। এত লিটার জল তুলতে কয় বালতি জল হয়েছে? 64 বালতি। তার মানে 64 বালতি জল সমান 1152 লিটার। তাহলে এক বালতি জল কত? 1152কে 64 দিয়ে ভাগ মানে 18 লিটার। তাহলে 18 লিটার জল এক এক বালতিতে ধরে। পেজ 76, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য D একক হলে S আর D এর মধ্যে সম্পর্ক কি? ঘনকের বাহু যদি A একক হয়, সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল আছে ঘনকের, প্রতিটা তল বর্গাকার। A যদি বাহু হয়, A² হচ্ছে ক্ষেত্রফল। A² ক্ষেত্রফল এক একটা তলের, 6টা তলে, তাহলে 6টা A² সমগ্র তলের ক্ষেত্রফল। আর কর্ণের দৈর্ঘ্য √3a।
কর্ণের দৈর্ঘ্য √3a, তাহলে d ইজ ইকুয়াল টু √3a, তাহলে a ইজ ইকুয়াল টু d বাই √3, তাহলে s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার, s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার, এর মান এখান থেকে বার করে নিয়েছি। তাহলে এর এই লাইনে ধরো s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার এখানে, আর এর মানটা এখান থেকে বার করলাম d থেকে, যে কোনো এক জায়গা থেকে এটাকে যেহেতু আমি ধরে নিয়েছি তাই এর মানটা যে কোনো এক জায়গা থেকে এখান থেকে বার করব, এর মান এখানে বসাবো, বা এখান থেকে এর মান বার করে নিলাম ওখানে বসাবো। তো এখান থেকে এর মান বার করলাম d বাই √3, তো s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার, 6a এর মান হচ্ছে d বাই √3, d বাই √3 স্কোয়ার, এই যে d বাই √3 স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি, করে নিয়ে d আর s এর মধ্যে সম্পর্ক করেছি, d স্কোয়ার ইজ ইকুয়াল টু s বাই 2, তাই d স্কোয়ার ইজ ইকুয়াল টু s বাই 2 হচ্ছে উত্তর। একে অপনয়ন করতে হবে অ্যাকচুয়ালি। 25, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z হলে কর্ণের সংখ্যা p হলে এই রাশিটার মান নির্ণয় করো। দেখতে পাচ্ছ আয়তঘন, তার তল সংখ্যা 6টা হয়, ধার সংখ্যা 12টা হয়, শীর্ষবিন্দুর সংখ্যা 8টা হয়, কর্ণের সংখ্যা 4টা হয়, তাহলে এই রাশিটার মান x y z এর মান বসে 6 উত্তর আসবে। অতি সহজ, নিজেরাই পারবে আশা করি। এবার একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ একক। 50% বৃদ্ধি পেল, তাহলে ছিল a, আরও a ইন্টু 50%, 50/100 বাড়লো, a বাই 2 বাড়লো, a ছিল a বাই 2 বাড়লো, তা 3/2a বর্তমানে ধারের দৈর্ঘ্য হলো। তাহলে বর্তমানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো? 6 ইন্টু বাহু স্কোয়ার, তো বাহুটা এটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 27/2a স্কোয়ার। তাহলে প্রথমে ছিল ক্ষেত্রফল 6a স্কোয়ার, 50% ধার বাড়লো, তাতে সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়ালো 27/2a স্কোয়ার। 6a স্কোয়ার থেকে বেড়ে হলো 27/2a স্কোয়ার, 50% বৃদ্ধি পেয়েছে সেই জন্য। তাহলে কতটা বাড়লো? দুটাকে বিয়োগ করলাম, এতটা বাড়লো। এবার কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তার সূত্র হচ্ছে যেটা বাড়লো 15/2 a স্কোয়ার, এটা বাড়লো কতর মধ্যে বাড়লো? ছিল 6a স্কোয়ার, তো 6a স্কোয়ার দিয়ে ভাগ, বৃদ্ধি কতর মধ্যে বৃদ্ধি ইন্টু 100%, এটা হচ্ছে অঙ্ক। তাহলে a স্কোয়ার স্কোয়ার কাটলো, 15/2 নিচে আছে 6, তাহলে 15/2, 2টা নিচে নেমে আসে অ্যাকচুয়ালি, বা এরকম করলেও হবে, 2 3 6, 2 50, 2টা নিচে আসলো, নিচে নামলে 2 25, এবার 15/25/3, 15/25/3 হিসাব করলে যা হবে তাই। ঠিক করেছি তো? এই যে 15/2, 15/2টা নিচে চলে আসছে, 6 উপরে 100, সব ঠিক আছে, হিসাব করে যা হবে 125%। দেখে নেবে। এবার 82 নম্বর পেজ, a/b সমান 6:7, b/c সমান 8:7, a/c কত? a/b ইজ ইকুয়াল টু 6:7, তো অনুপাতকে আমরা ভগ্নাংশ বানাতে পারি, a/b 6/7, b/c সমান 8:7, তাহলে b/c ইজ ইকুয়াল টু 8/7। এটার বাম পক্ষ গুণ করলাম, তাহলে এটার ডান পক্ষ গুণ করার সমান হবে, তাই a/b ইন্টু b/c গুণ করলাম সমান 6/7 ইন্টু 8/7 গুণ করলাম, বাম পক্ষগুলো গুণ করলাম সমান ডান পক্ষগুলো গুণ হবে, করা হলো। তাহলে b কেটে গেল, a/c ইজ ইকুয়াল টু 48/49, তাই যদি হয় তাহলে a/c সমান 48:49। a/b b/c গুণ করলে কি হচ্ছে? b গুলো কাটা যাচ্ছে কিনা? তো আমার প্রশ্নটা a/c আছে, b নাই, তো b কাটতে হবে, সেজন্য এরকম পদ্ধতি অবলম্বন করা হলো।
এখানে a is to b সমান 2 is to 3, b is to c সমান 4 is to 7, c is to d is equal to 6 to 7। a is to d কত? একই রকম, a by b সমান 2 by 3, b by c is equal to 4 by 5, c by d সমান 6 by 7। এবার a by b, b by c, c by d বাম পক্ষগুলোকে একসঙ্গে গুণ, আর মানগুলো ডান দিকে যা আছে তাদেরকে একসঙ্গে গুণ। দেখো b b c c কেটে গেল, a by d থাকলো, এখানে কাটাকাটি করে থাকলো 16 by 35। তো a by d is equal to 16 by 35, মাঝখানে is to করে দিলাম, a is to d সমান 16 is to 35। a is to b সমান 3 is to 4, b is to c সমান 2 is to 3 হলে a is to b is to c কত? এটাকে দ্বিগুণও বলা যায় একসঙ্গে, a is to b 3 is to 4, b is to c সমান 2 is to 3। তাহলে একবারে a is to b is to c বার করা যায়। কীভাবে? এই বরাবর গুণ করবো আগে, 3 দুগুণা 6, কোনাকুনি করবো 10 গুণ 4 2 8, আর উপর নিচে 4 3 12, 6 is to 8 is to 12, 2 দিয়ে ভাগ করি সবাইকে, 3 is to 4 is to 6, এই যে 3 is to 4 is to 6, সবাইকে যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে। অথবা a by b 3 by 4, b by c 2 by 3। এবার মনে রাখতে হবে এখানে a b c তিনটাই চেয়েছে, এখানেও আছে b, এখানেও আছে b, দুই জায়গাতে b কে সমান করতে হবে। এখানে b এর মান আছে 4, এখানে b এর মান আছে 2, তাই b এর মান 4 করার জন্য 2 দিয়ে গুণ করলাম। তো উপরে 2 দিয়ে তো শুধু গুণ করলে হবে না, এই জিনিসটা সমান ছিল, উপরে 2 দিয়ে গুণ করলাম, তো নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে b এর মানটা 4 হলো, c এর মানটা 6 হয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি a 3 b 4, এখানে পরিবর্তন হয়ে কি হলো b 4 c 6। তাহলে a 3 b 4, এখানেও b 4, b তো সমান হয়ে গেছে, তাহলে a 3 b 4 c 6, সেজন্য 3 4 6, a by b 3 4, b by c 4 6, 3 4 6, অথবা দ্বিগুণ করেও করা যায়। নেক্সট p is to q 5 is to 7, p minus q is equal to -4 হলে এটার মান নির্ণয় করো। p is to q 5 is to 7, p এর মানটা 5x, q এর মানটা 7x ধরে নিতে পারি। তারপরে এখানে সেই মানটা বসাবো, is equal to -4, এই যে -4, এখান থেকে x এর মান 2 পেয়ে গেলাম। যেই মাত্র x এর মান 2 পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে p is equal to 5x ধরেছিলাম, x এর মান 2, তো এখন p এর অরিজিনাল মানটা পেয়ে যাব 5 into 2, x তো আমি ধরেছিলাম 5x, 7x, x এর মান 2 বেরিয়ে গেছে, তো আর x রাখবো না, p এর মান 5x এর প্রকৃত মান 5 into 2 10, q এর মান 14। তো p এর মান q এর মান পেয়ে গেলাম, তো এটা রাশির মানটা বার করতে সমস্যা নেই, 3p 4q, p এর মান q এর মান বসিয়ে মানটা পেয়ে গেলাম। ঠিক এরকম একটা রাশি রয়েছে, a is to b বার করতে হবে। এটাকে আমি ভগ্নাংশের চেহারা দিলাম, বজ্রগ্রহণ করলাম, এগুলাকে একদিকে আনলাম, বিগুলাকে অন্যদিকে নিয়ে গেলাম। তারপরে 16a সমান 36b হলো, a by b 36 by 16 করার পরে যা আসলো a is to b সমান 9 is to 4। পেজ 93 এটা প্রয়োগ রয়েছে, বইয়ে সমাধান করে দেওয়া আছে, তাই বই থেকে দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। পেজ 94 প্রয়োগ 60, এটাও বই থেকে করবে। প্রয়োগ 61, এটাও বই থেকে করবে, বই রয়েছে করা 93 পেজে। এবার 97, a is to b is equal to b is to c হয়, তো প্রমাণ করি এটা is equal to এটা। কি মেথডে করে নেব অতি সহজে, a is to b সমান b is to c is equal to k ধরি, is to কে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি, a by b সমান b by c is equal to k। তাহলে এটার সঙ্গে যদি এটা সমান করি, বজ্রগ্রহণ করি, তাহলে a is equal to b কে, আর এটার সঙ্গে যদি এটাকে সমান করি, তাহলে b is equal to c কে, b is equal to c কে, আবার a is equal to b কে, এতগুলা অক্ষর রাখা যাবে না, তাই a is equal to b কে যেখানে আছে b এর মানটা পেয়ে গেছি, সেখানে b এর মানটা বসাই। তাহলে a is equal to b কে, b is equal to c কে, এটার সঙ্গে এটাকে সমান করলে a is equal to b কে পাই, মাঝেরটার সঙ্গে লাস্টেরটা সমান করলে b is equal to c কে পাই। এবার প্রথমে b কে যে আছে, b এর মানটা এটা এখানে বসাই নিলাম, তা b এর মান কি পেয়েছি c কে, তাই এখানে b এর মান c কে, মানে c কে স্কোয়ার। তাহলে a is equal to হচ্ছে c কে স্কোয়ার, b is equal to c কে। এবার a b c এর মান বসাবো,
এর মান বসাবো সিকে স্কোয়ার, বির মান বসাবো সিকে, আর সি এর মানটা সি এ বসাবো। এই তিনটা মান বসাবো বাম দিকে। এদিকে সরল করা হয়েছে, সরল করে এদিকে মানগুলো বসানো হয়েছে। বসানোর পরে সি কতগুলো হলো 6টা, কে কতগুলো হচ্ছে 6টা। এদিকে সি সব থেকে কম পাওয়ারটা হবে, সব থেকে বেশি পাওয়ারটা হবে লসাগু, সি কিউব সি কিউব সি কিউব সি কিউব লসাগু। K6 K3 K6টা হচ্ছে লসাগু। মনে রাখতে হবে C3 K6টা লসাগু যদি হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তিনটা যেহেতু আছে গুণাগুণির কথা বলবো না, এটাকে এটা দিয়ে ভাগ করলাম 1, 1-এর সঙ্গে 1 গুণ করলাম তো 1, এটা থেকে এটাকে লসাগুকে এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে সি কিউব কেটে যাবে, সি কিউব K6, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, সি কিউব কে কিউব, সি কিউব কাটলো, এটা ভাগ করলে K6 K3 থাকে, K3-এর সঙ্গে 1 গুণ করলাম K3, এটাকে এটা দিয়ে ভাগ করলাম তো K6 বাঁচলো, যে K6কে 1-এর সঙ্গে গুণ করলাম K6 হলো। এবার এটার সঙ্গে এটা কাটাকাটি করলে সি কিউব বাঁচে, সেই সি কিউব দিয়ে উপরে সবগুলোকে গুণ করলাম, তো এটা হলো কি না। এবার সি কিউব K6 সি কিউব কে কিউব সি কিউব। এবার দেখো এটাকে আমি সি কে স্কোয়ার তার হোল কিউব করতে পারি, সি কিউব কে কিউবকে সি কে স্কোয়ার তার হোল কিউব করতে পারি। এই যে সি এর কিউব, কে এর হচ্ছে 2 3 6, এটাকে এটা সমান চিহ্ন, সমান চিহ্ন মানে রূপ আলাদা কিন্তু মানে একই, এটা আর এটা একই মান আছে। কেন এটা করলাম? কারণ এটা যদি করি এটার মানটা আমি এ বসাতে পারি, এই যে এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তার জন্য সি কে স্কোয়ার, এটার মান এ বসাতে পারি, তো এ কিউব হলো। এটা হচ্ছে এ, ভিতরেরটা এ, তার কিউব আছে এ কিউব, ভিতরেরটা হচ্ছে বি, তা বি কিউব, এটা সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বাম পক্ষ থেকে শুরু করেছিলাম, ডান পক্ষ পেয়ে গেছি, তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নেক্সট, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, তাই যদি হয় তাহলে করার নিয়ম কি? ডান দিক থেকে শুরু করি, এই দুটাকে যদি সমান করি সি ইজ ইকুয়াল টু ডি কে, এবার এটার সঙ্গে এটা সমান করলে বি ইজ ইকুয়াল টু সি কে, সি এর মান অলরেডি পেয়েছি ডি কে, তাই সি রাখবো না, সব ডি দিয়ে আর কে দিয়ে পাল্টাবো। সি এর মান ডি কে, সি এর জায়গায় ডি কে যদি বসাই ডি কে স্কোয়ার, এই যে সি এর মান, বি এর মান ডি কে স্কোয়ার, এর মান এ ইজ ইকুয়াল টু বি কে, এটাকে লাস্টের সঙ্গে কি করি এ ইজ ইকুয়াল টু বি কে, তো বির মান কি ডি কে স্কোয়ার ইন্টু কে ইজ ইকুয়াল টু ডি কে কিউব। তাহলে এই যে করেছে এর মান ডি কে কিউব, বির মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে, এই তিনটা মান নিয়ে আমাদের খেলতে হবে। বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস ডি হোল স্কোয়ার মানগুলো বসানো হয়েছে, যেটা কমন যাচ্ছে কমন নিয়েছি, যেটা কমন যাচ্ছে কমন নিয়েছি, ডি কমন যাচ্ছে কমন নিয়েছি, এখানেও ডি কমন, এখানেও ডি কমন, এখানেও ডি কমন, কিন্তু স্কোয়ারের ভিতরে, তাই বাইরে যখন বার করব এই ডি এই ডি এই ডি স্কোয়ার রূপে কমন নিতে পারবো, তো স্কোয়ার রূপে কমন নেওয়া হয়েছে, এই ডিটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বেরোলে স্কোয়ার হয়ে যায়, স্কোয়ারটা কার সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার রয়েছে, মানে এটার উপরেও রয়েছে এটার উপরেও রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে, তাই ডিটা বাইরে বেরোলো কমন হিসেবে স্কোয়ার হিসেবে, কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, ভিতরে সবগুলোকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙানো হয়েছে, কিছু কাটাকুটি গেছে গিয়ে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1 হয়েছে। এবার ডিকে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়ার পরে যে এ বি সি আনার জন্য ডি স্কোয়ার কে 6 এটাকে ডি কে কিউব তার স্কোয়ার বানানো হয়েছে। স্কোয়ারটা কার মাথায় আছে? দুজনের মাথায় তো, তাই এটা যদি ব্র্যাকেটটা খুলে দিই তাহলে এটা আসছে কিনা দেখো, ডি স্কোয়ার কে 3 দুগুণা 6, কিন্তু এরকম রূপ কেন দেওয়া হলো বুদ্ধি করে? এরকম রূপ দেওয়া হয়েছে এর মানটা এ, এটাকে এরকম করা হয়েছে এর মানটা বি করার জন্য, সাজানোর জন্য, তাই এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, তো এ মাইনাস ডি হোল স্কোয়ার ডান পক্ষ প্রমাণিত।
এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস টু ডিভাইড বাই এ মাইনাস টু, তাই যদি হয় তাহলে এটা ইকুয়াল টু দেখাতে হবে। তো এক্স মাইনাস এক্স বাই ওয়াই সমান এটা দেওয়া আছে, উভয় দিকে বর্গ করা হলো, কারণ এই যে বর্গ দিয়ে অঙ্কটা প্রমাণ করতে হবে। উভয় দিকে বর্গ করা হলো, তারপরে যোগ ভাগ প্রক্রিয়া করে উল্টা দিতে পারো, যোগ ভাগ প্রক্রিয়া করে উল্টা দিতে পারো, অথবা ভাগ যোগ করতে পারো। এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার আছে, নিচে ওয়াই স্কোয়ার আছে, তো উপরে যেটা আছে এক্স স্কোয়ার তার থেকে নিচেরটা বিয়োগ, উপরে যেটা ছিল এক্স স্কোয়ার তার সঙ্গে নিচেরটা যোগ, এটাকে এরকম চেহারা করা যায়। উপরে যেটা আছে তার থেকে নিচেরটা বিয়োগ, উপরে যেটা আছে তার সঙ্গে নিচেরটা যোগ করার পরে এটা যদি হিসাব করি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 4ab, এই যে 4ab, এ বলতে এটা, বি বলতে 2, নিচেরটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু যোগ আছে চিহ্ন, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বলতে এর স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, তাহলে 4a ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রমাণিত হলো। যোগ ভাগ প্রক্রিয়া তাকে অনন্য করতে পারো বা ভাগ যোগ একবারে করতে পারো। নিচে 7-এর 1 নাম্বারটা a বাই 3 ইকুয়াল টু বি বাই 4 ইকুয়াল টু সি বাই 7 হলে দেখাও যে এর মানটা হচ্ছে 2। সবাইকে কে ধরে নাও না, কে ধরে নিলাম, তাহলে a ইকুয়াল টু 3 কে এটার সঙ্গে এটাকে ইকুয়াল করো, এই দুটা শুধু বজ্রগণ করলে কি হবে, a ইকুয়াল টু 3 কে। এবার এটাও তো এটার সঙ্গে সমান, সবাই প্রত্যেকের সঙ্গে সমান, তো এটাও এটার সঙ্গে সমান, তাহলে b ইকুয়াল টু 4 কে, এই দুটোকে একসঙ্গে করলে এখান থেকে c ইকুয়াল টু 7 কে, তার মানে a ইকুয়াল টু নিচে 3 আছে তো এর মানটা 3 কে, b এর নিচে 4 আছে তো b ইকুয়াল টু 4 কে, c এর নিচে 7 আছে তো c ইকুয়াল টু 7 কে, করার পরে এই জায়গায় চলে আসে বামপক্ষ, মানগুলো বসাও, উপরে 14 কে নিচে 7 কে, কে কাটবে, 7 দুগুণা 14, তো 2 উত্তর, এই যে 2 উত্তর মিলে গেছে। এখানে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a is to b is to c কত হবে, সবাইকে কে ধরে নিলাম, এর মান বার করলাম, বি এর মান বার করলাম কে দিয়ে, সি এর মান বার করলাম কে দিয়ে, a is to b is to c, k by 2 is to k by 3 is to k by 4, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, কে গুলো বাদ দিলাম। এবারে লসাগু দিয়ে গুণ করতে হবে, 2, 3, 4-এর লসাগু হচ্ছে কত, 12, 2, 3, 4-এর লসাগু হচ্ছে 12, 12 দিয়ে সবাইকে গুণ করব, তো এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, 6 is to 4 is to 3 উত্তর। মাল্টিপল চয়েস ছিল, ডি নাম্বারটা উত্তর রাইট। 12 সি এর 1 নাম্বার, 3টে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি 4 হবে। 3টে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা এ বি সি, তাই যদি হয় ক্রমিক সমানুপাতি, তাহলে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, বা উল্টো করে বললে এ বাই বি ইকুয়াল টু সি বাই বি বাই সি, যেটা এখানে বলা হয়েছে, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি অথবা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, সেখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাচ্ছি, এখানে পাচ্ছি কি না, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার কি হবে, তিনটা ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64, তো এ বি সি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যা, এদেরকে গুণ করলে 64 বলে দিয়েছে, তাই গুণ করলাম 64। আর ক্রমিক সমানুপাতি বলতে এই একটা সম্পর্ক পেলাম ওই ভাষা থেকে, বি বাই এ ইকুয়াল টু সি বাই বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তো এখানে এসির পরিবর্তে আমি বি স্কোয়ার লিখব, এসির পরিবর্তে বি স্কোয়ার যদি লিখি তাহলে এসি মানে বি স্কোয়ার একটা বি, তাহলে বি কিউব ইকুয়াল টু 64, বি কিউব ইকুয়াল টু যদি 64 হয় তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 4, বি কিউব ইকুয়াল টু এবিসি ইকুয়াল টু 64, আর এসি মানে কি, এসি বলতে বি স্কোয়ার, তো এসির পরিবর্তে বি স্কোয়ার লিখবো। আচ্ছা বিটা এখানে আনলাম না প্রথমে, এসি ইন্টু বি, তো এসি মানে হচ্ছে বি স্কোয়ার, তো বি কিউব ইকুয়াল টু 64 একবারই চলে আসছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি এখানে চলে আসতে পারছি, যদি বাদও দিই তাহলে বি ইকুয়াল টু 4 আসছে, 64 বলতে 4-এর কিউব, বি কিউব ইকুয়াল টু 4 কিউব, তোমার বি ইকুয়াল টু 4। পি এর মান নির্ণয় করো, এটা ইকুয়াল টু এটা হলে এখানে আবার কে মেথড ধরবো, এ সমান 2k, বি সমান 3k, সি সমান 4k,
এবার এখানে আমি বসালাম 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু কত হচ্ছে, কি আছে, এটা ইকুয়াল টু কে, তাই এটা ইকুয়াল টু পিকে, এই মানটা হচ্ছে পিকে। এ ইকুয়াল টু 2k, নিচে 2 আছে, বি ইকুয়াল টু নিচে 3 আছে 3k, সি নিচে 4 আছে, তো সি এর মান 4k, এটার মান উপরে মান 2a মাইনাস 3b প্লাস 4c এর মান হচ্ছে পিকে, তাই তো? সবগুলো মান পেয়ে গেলাম। বসানোর পরে 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু পিকে, পিকে সিনেমা ভাবিও না, পিকে। তো এটা যদি পিকে হয়, আবার এটার মানটা আমি এদের সহায়তায় বার করতে পারি, 2a মাইনাস 3b প্লাস 4c, 2a মাইনাস 3b প্লাস 4c এর মান এদের সাহায্য নিয়ে বার করলাম, কত পাচ্ছে 11কে, এটা হচ্ছে 11কে, কিন্তু এখান থেকে পাচ্ছি পিকে, তাহলে 11কে ইকুয়াল টু পিকে, তাহলে পির মান হচ্ছে 11। 2a মাইনাস 3b প্লাস 4c এর নিচে পি আছে কিনা, তো এটার মান পিকে, যেহেতু সবার মানকে কে ধরেছি, তো এটার মান পিকে রেখে দিলাম বাবা। এবার 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু পিকে, তো এবার এদের মান তো আমি এদের সাহায্য করতে পারি, কারণ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, 4c মান পেয়ে গেছি, তো 2a মাইনাস 3b প্লাস 4c এদের মানটা আলাদা করে বার করলাম, 11কে বেরোচ্ছে। আবার এখানে সমীকরণ থেকে পাচ্ছি এর মানটা হচ্ছে পিকে, তো 11কে আর পিকে তো সমান, তাই পি ইকুয়াল টু 11। পেজ 110, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 ও 410 টাকা হলে ওই মূলধনের পরিমাণ শোধ করা বার্ষিক সুদের হার কত? 11-10 বই থেকে করে নেবে, বই করে দেওয়া আছে সমাধান। 112টাও বই থেকে করবে, ইম্পর্টেন্ট রয়েছে, 113টাও ওইটা করে দেওয়া হচ্ছে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তো ওই টাকার পরিমাণ কত? রেট অফ ইন্টারেস্ট 10%, কিছু টাকা রয়েছে, আসল রয়েছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদ, তার পার্থক্য হচ্ছে 930 টাকা। তো সুদের হার 10%, সময় 3 বছর, আসল পি টাকা ধরে নিলাম আমি। সরল সুদের ক্ষেত্রে সুদ হচ্ছে পিটিআর বাই 100, সেখান থেকে 3p/10 পাচ্ছি। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ কত? সবৃদ্ধিমূল মাইনাস আসল, সুদ হচ্ছে সবৃদ্ধিমূল মাইনাস আসল, মানে সুদ আসল মাইনাস সুদ, সুদ আসল মাইনাস আসল, এই সুদ পাবো। তাই p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n অথবা t, ফর্মুলাটা কি? চক্রবৃদ্ধি সুদের সবৃদ্ধিমূল p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, n বলতে টাইম। তো এই মানটা বসানো হচ্ছে, t এর মান দেওয়া আছে 3, মানগুলো বসিয়েছি, বসার পরে দেখতে পাচ্ছ এটা 0 0 কাটলো, হিসাব করলে 11/10 কিউব, 1331/1000 p মাইনাস p, তাহলে 331/1000 p। এবারে দুটাকে যদি বিয়োগ করি, কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ সরল সুদ, এদের অন্তর, অন্তর মানে বিয়োগ ফল কত? 930, তাই এটা থেকে এটা বিয়োগ করলে 930 হবে। এবার লসাগু করলাম, এখান থেকে পি বার হলো 30,000 টাকা। 24, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের কত? 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ টাকার সব সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। কত বছরের? ধরে নিলাম টি বছরের অথবা এন বছরের, আসল দেওয়া আছে এত টাকা, সময় ধরে নিলাম টি বছর, সুদের হার 10%, তাহলে সমূল চক্রবৃদ্ধি এত টাকা দেওয়া আছে। আমরা জানি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n বা t, সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, n বলতে টাইম, তাই t ধরেছে, t ধরলেও হবে, বইয়ে n ধরা আছে। তো এর মান সবৃদ্ধি মূল দেওয়া আছে 399,300, 399,300, p এর মান দেওয়া আছে 3 লক্ষ, 1+10/100 10%, সেখান থেকে এটাকে নিচে নামিয়ে কাটাকুটি করলে 1331/1000, এগুলো একটু মনে রাখবে, 1331/1000, 1331 হচ্ছে 11 কিউব, 1000 হচ্ছে 10 কিউব, তাই 1331/1000 এটাকে 11/10 হোল কিউব করা যায়,
কেন হোল কিউব করব? এদিকে 11/10 হোল কিউব, এদিকে 11/10 টু দি পাওয়ার টি, তো বেসটা মিলে গেছে 11 10 11 10, তাই মাথাগুলোও সমান হবে, তাই টি ইজিক্যাল টু 3, তাই টি ইজিক্যাল টু 3 মানে 3 বছর পর, টি এর মানটা হচ্ছে 3। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পাচ্ছে। পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের জন্য অ্যাক্সিডেন্ট কমছে, প্রতি বছর পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমান বছরে এই জেলায় জেলায় 87-48টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? ধরে 3 বছর পূর্বে পুরুলিয়া জেলায় পথ দুর্ঘটনা ঘটেছিল xটি, প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা কমছে 10%, তাহলে বর্তমানে দুর্ঘটনা কত হবে? কমছে মানে মাইনাস x × 1 - 10/100 হোল টু দি পাওয়ার 3, 3 বছর যেহেতু। শর্তানুসারে এটা ইজিক্যাল টু 8748, এখান থেকে x এর মানটা বার করছে 12,000। 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000। একটি গাছের উচ্চতা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার, প্রতি বছর গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে 20%, তাহলে 2 বছর আগে x ছিল, তো বর্তমানে কি বেড়ে কত হবে? x × 1 + 20/100 টু দি স্কোয়ার, 2 বছর তে মাথায় 2, সব বৃদ্ধিমূল এটা। শর্তানুসারে x × 1 + 20/100 হোল স্কোয়ার ইজিক্যাল টু 28.8, সেখান থেকে হিসাব করলে x এর মান 20, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। পেজ 118, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? মাল্টিপল চয়েস ছিল, বি নাম্বার অপশনটি সঠিক। বর্তমান জনসংখ্যা p, জনসংখ্যা বৃদ্ধির হার 2%, তাহলে n বছর পর জনসংখ্যা কি হবে? p × 1 + 2/100 টু দি পাওয়ার n, হিসাব করলে এটা উত্তর হয়। 2 আর 1 সাথে কাটাকাটি যায়। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস পায়, 2n বছর পরে মেশিনটির দাম কত হবে? বর্তমান মূল্য 2p টাকা, প্রতি বছর দাম 2% করে হ্রাস পাচ্ছে, তার 2n বছর পর মেশিনের দাম কত হবে? পরে দামটা কমে যাবে, তাই মাইনাস করে এটা উত্তর হচ্ছে। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আসল হচ্ছে 400 টাকা, সময় হচ্ছে 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, বার করতে হবে চক্রবৃদ্ধি সুদের হার, ধরে নিলাম r%। ফর্মুলা বসানো হলে সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100 টু দি পাওয়ার n অথবা t। মানগুলো বসানো হয়েছে, t এর মান 2, r এর মান বার করব, p এর মান 400, সব হিসাব নিকাশ করে আলটিমেটলি বেরিয়েছে r = 5 অথবা r = -205। সুদের হার নেগেটিভ হতে পারে না, তাই r = 5 হচ্ছে 5%। চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%, r = 5%। তো আজকের জন্য এ পর্যন্তই, নেক্সট অংশটা পরে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করে শেষ করছি।